আমার কষ্টটা কি জানেন, একটা নাটক বানানোর পেছনে 30 লাখ টাকার একটা লগ্নি থাকে। একটা নাটক বানানোর পেছনে আমাদের 10 দিনের শ্রম থাকে। যখন নাটকটা একটু দেখার পর, হয়তো বা লাস্টের ওই এক্সপ্রেশনটা দেখার পর এরকম করে আমাকে নিয়ে ট্রোল করলো, এখন আমার কথা হচ্ছে এই একটা নাটকের পুরা নাটকটা না দেখে আমার এই 12 বছরের ক্যারিয়ারের যেই শ্রম, এইটাকে একদম জাস্ট নিমেষেই ওরা একদম ধূলিসাৎ করে দেয়, তখন আমার কষ্টটা লাগে। আমি যখন নিজের চোখের সামনে তাকে দেখছি 15 বছর পর, সে যখন হাত বাড়ায় দিছে, আমি যখন তার বুকে গেছি, আমি একদম মানে আমার জাস্ট ইনস্ট্যান্ট সব কিছু ইরেজ হয়ে গেল আমার মেমোরি থেকে। এবং আমার বাবাকে আমি আমার নিজের সন্তানের মতো পালি। আমি নিজেকে লাকি ফিল করি এবং আমি কষ্টটা করেছি। আমার কাছে মনে হয় আমার মতো যারা আছে তাদের সবার কষ্টটা করা উচিত। এবং অধ্যাবসায় বা এই ডেডিকেশনটা যদি না থাকে কাজের প্রতি, সে কখনো সাকসেসফুল হতে পারবে না। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, হ্যাপি নিউ ইয়ার টু 2026। গত বছর এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পাওনা কি বলুন তো? ইয়েস, ইটস নান আদার দ্যান ইউর ফেভারিট পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ RRK। এবছর আমি প্রমিস করছি আরও স্পেশাল, আরও ইন্সপায়ারিং সব বয়সী আইকন পার্সোনালিটিদের আপনাদের সামনে হাজির করব। যেমন আজ বছরের প্রথম পডকাস্টে আমার গেস্ট হয়ে যিনি এসেছেন, তিনি সচরাচর ক্যামেরার সামনে কথা বলতে চান না, কারণ প্রচারের চেয়ে তিনি প্রকাশে বিশ্বাসী। দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরে নিজের নিভৃত চর্চায় তিনি দর্শকদের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। গত বছর অগণিত মিলিয়ন ভিউ হওয়া নাটকে তিনি যেমন অভিনয় করেছেন, ঠিক তেমনি প্রায় প্রতিটি নাটকে অভিনয় দিয়ে আমাদের বিদগ্ধ সমালোচকদেরও সমর্থন আদায় করে নিয়েছেন। ইয়েস, তিনি আর কেউ নন এ সময় সবচাইতে জনপ্রিয় অভিনেতাদের একজন, ফারহান আহমেদ জোভান, যিনি পর্দায় আলো ছড়ান নিজের ছায়ার ভেতর থেকে। আজ আমি সেই জোভানকেই আবিষ্কার করতে চাই। আপনারাও সাথে থাকুন। হ্যাপি নিউ ইয়ার, কি অবস্থা? থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন? আমি তো খুব ভালো বলবো না, খুব বেশি ভালো, কারণ জোবানকে তো সচরাচর দেখা যায় না। দিস ইজ মাই ফার্স্ট পডকাস্ট। জোবান, একটা ব্যাপার খেয়াল করেছেন যে 2002 সাল থেকে আমি মিডিয়াতে আছি এবং 2011 থেকে আপনি আছেন, কিন্তু এটা আপনার সাথে আমার সেকেন্ড মিট এবং ক্যামেরার সামনে প্রথম। কেন? হ্যাঁ, জিনিসটা মানে খুব আনইউজুয়াল। মানে আরও অনেক বেশি দেখা হওয়ার কথা ছিল আমাদের, বা হওয়া উচিত ছিল, কিন্তু হয় না। এবং আমাদের ফার্স্ট মিট হয়েছে একটা দাওয়াতে, একদম মুন্না ভাইয়ের বাসায় দাওয়াতে আপনার সাথে আমার ফার্স্ট মিট হয়েছে। এবং আপনাকে আমি আসলে দূর থেকে অনেকবার হয়তো বা দেখেছি, হয়তো বা কোনো প্রোগ্রামে আপনি হোস্টিং করছেন, ব্যাংকরিং করছেন, কিন্তু আপনার সাথে ওরকমভাবে কথা বলা হয়নি। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর লাইক হ্যাভিং আ কনভারসেশন। ইয়েস, এটা এপিক হয়ে থাকুক, ভালো কিছু হয়ে থাকুক। এবং গত 1 নভেম্বর দেখা হয়েছিল আকবর হায়দার মুন্না ভাইয়ের বাসায়, এবং সেখানেই আমি তো আপনাকে বলেছিলাম যে অক্টোবর মাস থেকে আমি শুনছি যে 31 জানুয়ারি পর্যন্ত জোবানের ডেট খালি নেই। আজকে কিভাবে সামান্য একটু সময় আমাকে দিলেন আপনি, অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম। আমার হুট করে আসলে প্যাক আপ হয়ে যাওয়া এবং হুট করে এটা প্ল্যান করা, বাট আই এম হ্যাপি যে আমি আসছি আসলে। বাহ, তো অ্যাকচুয়ালি আমি আপনাকে কেন আজকে ইনভাইট করেছি বলবো? বলেন না প্লিজ। কারণ আমি এমন একজনকে আজকে ইনভাইট করতে চেয়েছি যিনি হচ্ছে তার নিজের ক্ষেত্রে গত বছর অন্যতম সেরা একটি বছর কাটিয়েছেন, এবং এই সময়ের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে গত বছর যারা সিগনিফিক্যান্ট কাজ করেছেন, ইউ আর ওয়ান অফ দ্যাম। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমি আসলে বলবো যে 2025 ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট ইয়ার্স ইন মাই ক্যারিয়ার। সেটা শুরু থেকে যদি ধরি, আমি একটু মনে করিয়ে দিই যদি Sure. আমার মনে থাকে, যেমন তোমাদের গল্প এবং রাতুল চরিত্র তো ম্যাসিভ হিট, এবং সেটা 34 মিলিয়ন। Yes. আশিকি 31 মিলিয়ন। হৃদয়ের এক কোণে সেটা হচ্ছে 21 মিলিয়ন। মেঘের বৃষ্টি 19 মিলিয়ন। তারপরে আর কি রিসেন্টলি একটা কাজ গেছে, রিসেন্টলি হৃদয়ের গভীরে একটা কাজ যাচ্ছে, সহযাত্রী যেমন 10 সহযাত্রী, মিলিয়ন। হ্যাঁ। আরেকটা আছে হচ্ছে গিয়ে বিয়ের গন্ডগোল, সেটা 11 মিলিয়ন। 12 মিলিয়ন হচ্ছে গিয়ে বন্ধুত্ব নাকি প্রেম। রাইট, বন্ধুত্ব নাকি প্রেম। আই মাস্ট সে হ্যাটস অফ, মানে ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক সো ওয়েল। আরেকটা আছে প্রিয়সিনী, প্রিয়সিনী, সেটা হচ্ছে কি 16 মিলিয়ন। আর একটা হচ্ছে মন মন বদল। বদল, সেটা 15 মিলিয়ন। মানে এগুলো মনে থাকে কেন? কারণ নাটকগুলো আমি দেখেছি, thank you এবং so much. নাটকগুলো এত বেশি ভিউ হয়েছে। ভিউ তো আসলে এমনি এমনি হয় না। তো আপনি সাফল্যকে কিভাবে ব্যাখ্যা করতে চান? অনেকে ভিউ জিনিসটাকে খুব নেগেটিভলি দেখে,
তাদের ক্ষেত্রে আসলে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে প্রথম থেকেই আমি এটা নিয়ে কোনো স্টেটমেন্ট করি নাই, বিকজ প্রথম দিকে ধরেন নাটকের ভিউ যখন আসতো না, মানে আমার কথা বলছি, তখন কিন্তু আমি ফ্রাস্ট্রেটেড হয়ে ডিপ্রেসড হয়ে আমি কিন্তু বলে বসি নাই যে ভিউ ডাজেন্ট ম্যাটার বা এগুলো কিন্তু আমি বলি নাই কখনো। ভিউ ইজ ইম্পর্ট্যান্ট। মানে এটা আমরা সবাই জানি যে আগে যখন ইউটিউবে নাটক না যেত না, মানে টিভি চ্যানেলে নাটক যেত, তখন আমরা ওয়েট করতাম ফর দ্য টিআরপি রিপোর্টস। রাইট। সো টিআরপি রিপোর্টসের জন্য ওয়েট করতাম, বিকজ একটা রিপোর্ট যখন আসতো পুরো একটা ওকেশনের পর, একটা ফেস্টিভের পর, যেমন প্রতিটা ঈদের পর আমরা ওয়েট করতাম যে আমার কোন নাটকটা টিআরপিতে আছে। সো ওইখানে হয়তো বা র্যাঙ্কিংয়ে 10টা নাটক বা 20টা নাটক থাকতো। তো তখন আমরা জানতে পারতাম যে আসলে আমারটা কি 15th or 16th বা এরকম। তো ওখান থেকে আমাদের আসলে যাত্রাটা শুরু। তো তারপরে যখন জিনিসগুলো খুব ট্রান্সপারেন্ট হলো, ট্রান্সপারেন্ট অ্যাজ ইন লাইক ইউটিউবে ভিউজগুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ আ ডিরেক্টর, সবাই দেখতে পাচ্ছে। সো তখন গিয়ে আমরা বুঝতে পারছি যে আসলে জিনিসটা অনেক ইজি হচ্ছে। ইটস ভেরি ইজি টু কমিউনিকেট উইথ অল দ্য অডিয়েন্স। সো এটা কিন্তু আমার কাছে মনে হয় যে ইটস আ ভেরি গুড থিং, গুড সাইন। তো আগের মতো ওয়েট করতে হয় না, ইনস্ট্যান্ট আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস আমি বলবো যে ভিউ হয়তো বা হ্যাঁ অনেক কন্ট্রোভার্সি আছে এটা নিয়ে। তো কন্ট্রোভার্সি যে বলবো যে অনেক ফান কমেডি, অনেক একটু আজে বাজে স্ল্যাং বা এরকম টাইপের কিছু নাটক হয় ইন্ডাস্ট্রিতে, এটা আসলে অস্বীকার করার কিছু নাই। তো ওগুলাতে ভিউ খুব খুব র্যাপিডলি বাড়ে। আর আমাদের নাটকের ভিউগুলো গ্র্যাজুয়ালি বাড়ে বিকজ হচ্ছে আমাদের নাটকে গল্পগুলো থাকে, অ্যাটলিস্ট একটা গল্প থাকে বা অ্যাক্টিং থাকে যে মানুষ দেখে শান্তি পায়। সো একটা জিনিস বলবো যে যেগুলার ভিউ র্যাপিডলি বাড়তেছে সেগুলো হয়তো বা হ্যাঁ কয়েকটা সিনে ওরা খুব ফান ফুর্তি করতেছে, হয়তো বা একটু স্ল্যাং ইউজ করতেছে, এটার জন্য খুব পছন্দ করতেছে অডিয়েন্স। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের নাটকগুলোকে এত প্রায়োরিটি দিই আমরা, আসলে খুব গল্পটাকে নিয়ে এত ইনভলভ থাকি। সো এই কারণে যেটা হয় যে দর্শক পুরো নাটকটা দেখে, মানে 5 মিনিট দেখার পর বন্ধ করে দেয় না। এইটা আমাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট, ওয়াচ টাইমটা বেশি। সো আমি বলবো যে ভিউ ইজ আ ভেরি গুড থিং, যেটার কারণে আমি আসলে জানতে পারছি যে আমার দর্শক কোন গল্পটা দেখতে পছন্দ করছে। এবং আরেকটা ব্যাপার খুবই পজিটিভ, দ্যাট আপনার যে নাটকগুলোর কথা আমি বললাম সবচেয়ে বেশি ভিউ হচ্ছে তোমাদের গল্প, যেটার জন্য আপনার যারা ফ্যান তারা তো অবশ্যই, তাদের বাইরেও যারা কম নাটক দেখে তারাও বলে ইউ ডিজার্ভ অ্যাওয়ার্ড। হ্যাঁ, এবং সেটা হচ্ছে কি এত ভালো একটা নাটক, ভালো গল্প, ফ্যামিলি ড্রামা। তো দর্শকদের রুচি কিন্তু ভালোভাবেই আসলে প্রতিফলন হচ্ছে। মানে আমি তোমাদের গল্প রেসপন্স যে কি ম্যাসিভ লেভেলের পাইছি, মানে আমি এটা আপনাকে বুঝাইতে পারবো না। আমি লাস্ট ইয়ার ইউএসএ গেছি, তো ওখানে আমি যাওয়ার পর মানে বাংলাদেশি প্রবাসী যত মানুষ আছে ওখানে থাকে, মানে মোস্ট অফ দেম দে আর লাইক প্রেজিং অ্যাবাউট দিস ক্যারেক্টার অ্যান্ড দিস স্টোরি। তোমাদের গল্প বলতেছে, অন্য কোনোটা বলতেছে না কিন্তু। সো এইটা কিন্তু আমাদের জন্য অ্যাচিভমেন্ট, বিকজ হচ্ছে প্রবাসীরা যারা আছে তারা হচ্ছে মানে নাটক তো দেখে, কিন্তু তারা রিমার্কেবলি মানে নামটা মনে রাখছে, ক্যারেক্টারের নাম মনে রাখছে, তারপর তটিনীর ক্যারেক্টারের নামটা মনে রাখছে, তারপর রাজু যেই ক্যারেক্টারটা করছে সবার নাম মনে রাখছে। এইটা কিন্তু খুব বড় একটা অ্যাচিভমেন্ট। সো তোমাদের গল্প ফ্যামিলি বেসড ড্রামা, এটা আমি একদিক থেকে বলবো এটা একটা প্লাস পয়েন্ট, বিকজ হচ্ছে ফ্যামিলি গল্পগুলো এখন মানুষ দেখছে, এবং 3,40,00,000 প্লাস মানে আজ অবধি আর কি এখন পর্যন্ত ভিউ। সো এইটা শুধুমাত্র ইউটিউবে, এবং ফেসবুকে অনেক ক্লিপ গেছে, তারপরে আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে যেগুলো যেই মাধ্যমগুলোতে আসলে নাটকের কিছু ক্লিপ যায়, ওগুলো কাউন্ট করলে তো আরও বেশি হবে, অনেক বেশি। সো ওদিক থেকে বলবো যে একটা সময় ছিল যখন আমার টিজি যেটা ছিল সেটা ছিল ইউথ অনলি, তো এখন কিন্তু এক্স্যাক্টলি মানে দ্যাট ফিল সো স্যাটিসফাইং ভাইয়া, মানে আমি এটা আপনাকে বুঝাই বলতে পারবো না। আমি দেখেছি সহযাত্রীও তো এরকম ফ্যামিলি ড্রামা ছিল, এবং সেখানেও অনেক কমেন্ট আমি দেখেছি যে অনেক বয়স্করা এক্স্যাক্টলি ভাই, ওটা যে কি শান্তি আমি আপনাকে বুঝাই বলতে পারবো না। এবং নট অনলি দ্যাট, একটা নিশ অডিয়েন্স আছে, এবং একটা মানে বয়স্ক অডিয়েন্স বা যেটা বলি যে ধরেন অ্যাবাভ 40 যে অডিয়েন্স আছে, তারপর ইউথ তো অডিয়েন্স আছেই প্রথম থেকে। there is a new audience for us, সেটা হচ্ছে যারা হচ্ছে দে আর দ্য নাইট গার্ডস, দ্য সিএনজি ড্রাইভার্স, দ্য রিক্সা পুলার্স। মানে আমি বলবো যে এইটা হচ্ছে দ্য ম্যাস অ্যাচিভমেন্ট, দ্য ম্যাস অডিয়েন্স যাকে আমরা আসলে কানেক্ট করতে পারছি। সো এইটা আমার কাছে মনে হয় যে ওইটার থেকেও বেশি, অনেক বেশি। সেটির পেছনে একটা কারণ আছে, সেই কারণে আমি পরে আসবো, কারণ আপনি অনেক মানবিক একজন মানুষ, সেটা তারা জানে। আমি একটু 2025-কে নিয়ে কথা বলি। নাটকের বাইরে কেমন গেল আপনারা? কুমিরের পিঠে চড়েছিলেন সেটা জানি। ওইটা একটা ক্লিপের জন্য, মানে ওইটা আসলে একটা ইসের জন্য, সিনের জন্য। আমি দেশের বাইরে শুটিং করতেছিলাম,
সো ওখানে কুমিরের পিঠে চড়ার জন্য ডিরেক্টর আমাকে বলেছিল আর কি, মাহবুব রশিদ বান্না। সো আমি আসলে ডিরেক্টরস আর্টিস্ট হয়ে খুব সুন্দরভাবে ওনার বলছে অনেক কুমিরের পিঠে চড়ছি। সো আমার আসলে কলিজাটা হাতে চলে আসছিল। তারপরেও কুমিরটা কি জীবন্ত ছিল? একদম মানে হি ওয়াজ অ্যালাইভ, হি অর আমি শি, আই ডোন্ট ভিডিওটা নো, ইট ওয়াজ দেখেছি কিন্তু অ্যালাইভ। আমি বুঝতে পারিনি যে আসলে জীবন্ত না ছিল। না, জীবন্ত ছিল। এবং একটু আগে আমরা কুমিরের শোটা দেখে ওখানে ঢুকেছি আর কি, একটু আগে কুমিরের শো চলছিল। সো কুমির হা করে, আর যে ট্রেনার ওনার, ওর মুখের ভিতরে এরকম করে মাথা ঢুকায়, তারপরে আবার মাথা বের করে ও বন্ধ করে ফেলে, মানে ইট ওয়াজ। আচ্ছা, গত বছর আমি দেখেছিলাম যে আপনার ওয়েট 83.5 থেকে Oh my 77.8 হয়ে গেছিল জানুয়ারিতে। তো এই জানুয়ারিতে কি অবস্থা? এখন 77.5-এ আছে আবার। সো আমি জানি না, উইন্টার হলে আমি খুব আর্লি ওয়েট রিডাকশন করতে পারি। আমি জানি না, মানে এটা তো উল্টা হয় সবার হ্যাঁ, ক্ষেত্রে। হ্যাঁ। আমরা একটু বেশি বেশি খাই। আমি জানি না, উইন্টারে আমার খুব পসিবল হয় এটা আর কি। Okay. আচ্ছা, যেটা হয় যে অনেকেই বলে যে জোবান তো একের পর এক নাটক করেই যাচ্ছে, কিন্তু অডিয়েন্সের সাথে তার তেমন কোনো ইন্টারাকশন হয়, সে শুধু পর্দায় থাকে, সে সামনাসামনি আসে না, সে সাংবাদিকদের মুখোমুখি খুব একটা হয় না কেন? আজকে ধরা। আর আমার আসলে একটা সোশ্যাল অ্যাংজাইটি আছে, এটা আসলে অনেকেই জানে না। এটা কি ADHD? হ্যাঁ, মানে এই টাইপেরই বলা যায়, কিন্তু একটু সিভিয়ার লেভেলের কি না আমি নিজেও জানি না। আই এম রিয়েলি কনসার্ন অ্যাবাউট ইট। আমি আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে যেতে পারি না। রাইট, আপনি ফাইনাল নমিনেশন মেরিল প্রথম আলোতে পেয়েও আপনি যান না কেন? যে এরকম দুবার হয়েছে, গত বছর একবার হয়েছে যেখানে ফাইনাল নমিনেশন পপুলার ক্যাটাগরিতে ছিল হচ্ছে তৌসিফ, আমি, ইয়াশ আর অপূর্ব ভাই। আর আগে একবার হয়েছে নিশো ভাই, অপূর্ব ভাই, মোশাররফ করিম এবং আমি, 4 জন ফাইনাল নমিনেটেড ছিলাম। সো আমি দুইবারে কোনোবারই যেতে পারি নাই। পারেন নাই না যান নাই? এখন যেতে পারি নাই বিকজ আমার ইনার সেলফ আমাকে যেতে অ্যালাউ করে নাই। আচ্ছা, সো আই হ্যাভ দিস রেস্ট্রিকশনস, যেটা আমি আসলে আই সেট মাই বাউন্ডারিজ, যেটা আসলে এখন ইনার সেলফ কি বলে সেই সময়? ইনার সেলফ ইনার সেলফ বলে যে ডোন্ট গো। ওয়াই? অ্যান্ড আমার মানে আই ডোন্ট নো, মানে আমি জানি না, মানে আই হ্যাভ দিস সোশ্যাল অ্যাংজাইটি, যে আমার কাছে মনে হয় আমি মানুষের মাঝখানে গেলে আমি খুব অকওয়ার্ড হয়ে যাব, আনকমফোর্টেবল ফিল করবো। অ্যান্ড যেটা আমার সাথে সব সময় হয় সেটা হচ্ছে আই স্টার্ট সোয়েটিং। এটা আমার সব সময় হয়। মানে আজকে তো আমি টিস্যু রাখি না, আজকে সমস্যা না, আজকে মানুষ কম আছে, আজকে আই এম টোটালি ফাইন। মানে অনেক মানুষের মাঝখানে আমার এটা হয়। হ্যাঁ, আমি কিন্তু সিভিয়ার লেভেলে সোয়েটিং করি তখন। তো তখন এটা আমার প্রবলেম হয় আর কি, মানে আমি একটু ওভার থিঙ্ক করি। আই এম আ পার্সন হু ওভার থিঙ্কস। আমি খুব ইন্ট্রোভার্ট একটা পার্সন। তো যেমন মিডিয়াতে আসার আগে, ব্যাক ইন বিফোর 2011, আমি এর থেকেও বেশি ইন্ট্রোভার্ট ছিলাম। আমি তো তাও এখন কথা বলি মানুষের সাথে, তাও কথা বলি হেসে খেলে, মানে যখন মানুষ সেটে আসে আমি তাও একটু সৌজন্য বিনিময় করি। আগে তো আমি এটাও করতে পারতাম না। সেটা আমি জানি যে শুরুতে আপনি কোনো কিছু লাগলে দেখা যেত যে আপনি দোকানে গিয়ে সেটা কিনে ফেলছেন। সেটা কিনা, আল্লাহ, হাউ ডু ইউ নো দ্যাট? মানে সেটের মধ্যে আমার কোনো একটা খাবার বা একটা পানি দরকার, আমি কাউকে বলতে পারতেছি না, বিকজ আমার মনে হচ্ছে আমি বললে হয়তো বা মানুষ কিনা কি ভাববে। কিন্তু আমার রাইট আছে কিন্তু বলার। অফকোর্স, অ্যাজ অ্যান আর্টিস্ট আই হ্যাভ দ্য রাইট টু আস্ক ফর হোয়াট এভার আই নিড, বাট আমি চাইতে পারছি না। সো এইটা একটা বিষয়। সো এই অ্যাওয়ার্ড শো এবং বিভিন্ন ইন্টারভিউজ, এই যে পডকাস্টে আসার আগে আপনার সাথে আমার কতবার কথা হয়েছে, মানে আই ওয়াজ সো কনসার্ন যে ভাইয়া আমি কি আনকমফোর্টেবল ফিল করবো, আমি কি কথা বলতে পারবো। আমি আপনার মানে আপনি আমাকে করেছেন, অনেক সাহস দিয়েছেন। সো নাও আই এম ফাইন, আমি ঠিক আছি। না, আমার মনে হয় এটা হওয়া উচিত, কারণ দর্শকরা কিন্তু যাদের ভালোবাসে তাদের ব্যক্তিগত কথাও জানতে চায় এবং তারা মানুষটা কেমন, কারণ সেখানে তো আপনি একটা চরিত্র প্লে করেন, তো ব্যক্তি জোবানকেও তারা দেখতে চায় এবং মাঝে মধ্যে আপনার আশা হচ্ছে। আচ্ছা, তো এবার অভিনেতা জোবান নিয়ে কথা বলি। 2011 থেকে আপনার ক্যারিয়ার শুরু, সেটা মডেলিং, এবং 2013 সাল থেকে আপনার নাটকের ক্যারিয়ার শুরু। তো প্রায় এক যুগের বেশি সময় ধরে, 13 বছরে এসে পড়লো আর কি। 3টি বিষয় বলুন আপনার সাফল্যের পেছনে অনেক হেল্প করেছে। প্রথমত আল্লাহর রহমত, মানে আমি বলবো যে এইটা মানে ইটস আ ব্লেসিং যে আমি পেয়েছি। দ্বিতীয়ত মাই মাদার্স লাভ অ্যান্ড মাই মাদার্স সাপোর্ট। আমার মায়ের সাপোর্ট আমি মানে মানে আমি অস্বীকার করতে পারবো না। মানে সে যে প্রথম থেকে আমাকে কি লেভেলের সাপোর্ট দিয়েছে। যেমন আমার বাবা তখন বাইরে থাকতো, এখন আমাদের সাথে থাকে, কিন্তু 15 বছর আমার বাবা বাইরে ছিল। সো আমার বাবার সাপোর্টটা আমি আসলে কখনো পাই নাই ডিরেক্টলি, হয়তো বা ওভার দ্য ফোন পেয়েছি। কিন্তু এই আমার জার্নিতে আমার ফ্যামিলি খুব ছোট, কিন্তু আমার ছোট বোন, আমি আর আমার মা, আমরা 3 জনই ছিলাম। সো আমার বাবা এসছে 3 বছর হলো মাত্র। সো
আমার পুরো জার্নিটাই তো 2011 থেকে, যখন আমার বাবা 2007-8-এর দিকে চলে গিয়েছিল। সো আমার মা আমাকে যেভাবে সাপোর্ট করে গেছে দিনের পর দিন, রাতের পর রাত, আমাকে আমার জন্য খাবার নিয়ে এসে বসেছিল, সে নিজে খায় নাই, আমি আসছি তারপর সে আমার সাথে বসে খাইছে, নাহলে আমি লেফট আউট ফিল করতাম হয়তো বা। সে দরজা খুলে দেওয়ার জন্য, যেমন আমরা যে বাসায় থাকতাম আগে, ওই বাসায় গার্ড থাকতো না, মানে গার্ড ছিল না। সো বাসাটা ছিল আমরাই একমাত্র ভাড়াটিয়ে এবং বাড়িওয়ালারা থাকতো, মানে 2 তলা একটা বাসা ছিল। সো লকের চাবি থাকতো হচ্ছে একটা আমাদের কাছে, একটা ওদের কাছে। সো আম্মু নিচে গিয়ে খুলে দিত। সো আমার লেট নাইট শুটিং শেষ হতো, তো আমার মা নিচে গিয়ে দরজা খুলে দিত, সেটা রাত 2টা হোক, 4টা হোক বা ভোর 6টা হোক। তারপরে এসে আমি খেতাম রাত্রেবেলা, সে খাবার তারপরে আবার ফ্রিজে তুলে রাখতো। সো এইটা আমি কখনো মানে অস্বীকার করতে পারবো না, এবং আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার মায়ের কাছে যে এই জায়গায় আসার পেছনে তার অবদান কত বেশি। মানে মেন্টাল সাপোর্টটা এনাফ, আর কিচ্ছু লাগে না একটা মানুষের, সেটা একজন বিজনেসম্যান হোক, একজন কর্পোরেট জবধারী একজন লোক হোক, বা একজন আর্টিস্ট হোক, সব ক্ষেত্রেই মানে জাস্ট মেন্টাল সাপোর্টটা এনাফ, আর কিচ্ছু দরকার নাই, অর্থনৈতিক সাপোর্ট দরকার নেই, মেন্টাল সাপোর্ট ইজ এনাফ। এটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। তারপরে আমি বলবো থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আমার অনেস্টি। আমার কাছে মনে হয় যে আমি অনেস্টলি কাজ করে গেছি, আজ অবধি আমি আমার কাজের প্রতি অনেস্ট, কারণ এটা আমার রিজিক। সো আমার কাছে মনে হয় যে রিজিকের সাথে আমি কখনো বেইমানি করতে পারবো না। আমার কাজ আছে, আমার হয়তো বা অনেক জ্বর, আমি তারপরেও কাজে গিয়েছি। আমি হয়তো বা ডিরেক্টরের সাথে সমঝোতা করেছি যে আমি 2টা সিন আজকে কম করব, কিন্তু তারপর আমি আরেকদিন আপনাকে দিব। কিন্তু সেদিন যদি আমি জ্বরের কারণে না যেতাম, তাহলে হয়তো অনেকগুলো মানুষের রিজিক নষ্ট হতো। মানে সেটের মধ্যে তো অনেকগুলো মানুষ, 40-50 জন মানুষ, প্রোডাকশন টিম, লাইটের টিম, ক্যামেরার টিম, এখানে 10 জন 5 জন করে মানুষ থাকে। তো আমি যদি সেটে না যাই, সেদিন কিন্তু শুটিং হবে না, তো এই মানুষগুলো কিন্তু সেদিনে টাকা পাবে না। সো ওইটা চিন্তা করে আমার এমনও হয়েছে যে আমার শরীর খারাপ, আমি গেছি, একদম না পারতে যাই নাই, হয়তো বা 1 দিন বা 2 দিন এরকম হয়েছে, কিন্তু আমি কখনো মানে আমি যেতে পারবো না শুটিং, আমি যাই নাই আমার নিজের কারণে, পার্সোনাল কারণে আমি কখনো এটা করি নাই। বাহ, চমৎকার। সবার উদ্দেশ্যে এবং সব মায়েদের উদ্দেশ্যে আসলে আমাদের পক্ষ থেকে সালাম। এবং যে মা দেখছেন, জোবানের মা, তিনি আসলে খেয়াল করেছেন কিনা জানি না যে জোবান যখন মায়ের কথা বলছিল তখন তার চোখ ভেজে গিয়েছিল, এবং সেটি হয়তো প্রকৃত ভালোবাসা। আপনার বয়স 33+, যতদূর আমি জানি। তো এই বয়সে এসে আপনার সমসাময়িক অনেকেই হয়তো অন্য পেশায় খুব বেশি উপার্জন করতে পারে না, হ্যাঁ, যেটা আপনি পারছেন। তো নিজেকে কি লাকি মনে হয়? অনেক লাকি মনে হয়, মানে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আমার কাছে অনেক লাকি মনে হয় নিজেকে। যেমন ভাইয়া, আই এম প্রাউড টু সে যে আমি 24 বছর বয়সে আমার প্রথম গাড়ি কিনেছি। ওয়াও! কোন গাড়ি? এটা হন্ডা সিভিক একটা গাড়ি ছিল। এটা আমার প্রথম গাড়ি, এটা আমার 24 বছর বয়সে কেনা। বাহ, 24 বছর বয়সে অনেকে পড়াশোনাই শেষ করতে পারে না। রাইট। আমি আমার প্রথম যে বাসাটা, মানে এটা বলছি বিকজ হচ্ছে এটা ইন্সপায়ার করার জন্য, এটা আমি আসলে শো অফ করার জন্য বলছি না ভাই। অবশ্যই। আমার প্রথম বাসা আমি কিনেছি হচ্ছে আমার যখন বয়স হচ্ছে 31। তো 31 বয়সে আমি আমার প্রথম বাসা কিনেছি। সো আমি এটা কেন বলছি, বিকজ হচ্ছে যে আমি নিজেকে লাকি ফিল করি এবং আমি কষ্টটা করেছি। আমার কাছে মনে হয় আমার মতো যারা আছে তাদের সবার কষ্টটা করা উচিত, এবং অধ্যাবসায় বা এই ডেডিকেশনটা যদি না থাকে কাজের প্রতি, সে কখনো সাকসেসফুল হতে পারবে না। যেমন কাউকে ছোট করে বলছি না, আমার বয়সী আমার কিছু বন্ধু আছে যারা ধরেন ভাইয়া অনেক মানে সাকসেসফুল হতে পারতো, কিন্তু তাদের ডেডিকেশনটা কম ছিল। আমার কিছু কলিগ আছে, আমি নাম বললে আপনি এখন চিনবেন, একাধারে গান করেছে, একাধারে অভিনয় করেছে, একাধারে চাকরি করেছে, একসাথে সব কিছু করতে গিয়ে দেখা গিয়েছে যে কিছুই হয়নি, এরকমও আছে। জ্যাক অফ ট্রেডস মাস্টার অফ নান। এক্স্যাক্টলি। ওদিক থেকে তসিফ আর আমি কি করেছি, আমরা দুজন, মানে আমি কেন ওর নামটা বললাম, বিকজ আমরা আসলে আমাদের যাত্রাটা একসাথে, সিয়ামেরও যাত্রাটা একসাথে আমাদের সব। তো এই কারণে আমরা 3 জন যেটা করেছি সেটা হচ্ছে আমরা অ্যাক্টিং ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ দিইনি। তারা হয়তো বা খুব রিসেন্টলি তাদের সাইড বিজনেস হোক বা কিছু নতুন বিজনেস শুরু করেছে, কিন্তু সেখানেও কিন্তু তাদের ডেডিকেশন আছে বা তাদের ইনভলভনেস আছে হচ্ছে মার্কেটিং লেভেলে। কিন্তু মেইন কিন্তু যেটা আমাদের, সেটা হচ্ছে অ্যাক্টিং। এইটা কিন্তু আমরা ঠিক রেখেছি, এইটা কিন্তু আমরা কোনো হেরফের করতে দেই নাই। সো এটা আমি বলবো যে মানে অবশ্যই। তো এবার হেটার্সদের কথায় আসি। হেটার্সরা কিন্তু আপনাকে নিয়ে একটা কথা বলে, এবং আপনাদের যে তৌসিফ বললেন কিংবা এই জেনারেশনের যারা এখন নাটকে কাজ করছে, বলে যে আফরান নিশো এখন নাটকে নেই,
অপূর্ব এখন অনেকটাই কমিয়ে দিয়েছে এবং দেশের বাইরে বেশিরভাগ সময় থাকে, তো সেই কারণে নাকি আপনারা নাটকে বেশি কাজ করতে পারছেন, আপনার ব্যাখ্যা কি? আমার ব্যাখ্যা হলো, নিশো ভাই অপূর্ব ভাই যদি ইন্ডাস্ট্রিতে এখনও নাটক করতো, তাহলে আমাদের যেই কাজগুলা সেগুলো কি তারা করতো? তারা তো সেগুলো করতো না। তাদের ডিরেক্টরস, তাদের কাজ, তাদের স্ক্রিপ্ট কিন্তু তাদেরই থাকতো। আমাদের যেই কাজ সেগুলো আমরাই করতাম। এইটা আপনি বলতে পারেন যে যেই ডিরেক্টররা তাদের সাথে কাজ করতো তারা এখন কাজ করতে পারছে না, তারা এখন একটু ইগনোরড। Right. তখন হয়তো বা তারা হয়তো বা এসে আমাদের সাথে প্ল্যান করছে, এইটা বলা যেতে পারে। কিন্তু যার রিজিক যতটুক সে তো ততটুকুই পাবে, ট্রু। তাই না? মানে আমি তো ওনারা কাজ করছে না দেখে আমি তো আসিফ বেশি কাজ করছি, দ্যাটস নট ট্রু। বিকজ হ্যাঁ, এইটা সত্যি যে তারা থাকলে বা হয়তো বা ইন্ডাস্ট্রির জিনিসটা আরেকটু সুন্দর হতো, এটা আমি সবসময় মানি। অপূর্ব ভাই, নিশো ভাই যদি থাকতো, আমার কাছে সবসময় যখন ছিল তারা, আমাকে সবসময় মনে হতো কি যে উপরে একজন গার্জিয়ান আছে, এটা খুব দরকার। অবশ্যই। যেমন আমি যখন বড় হয়েছি, আমি মানে আই অলওয়েজ লুক আপ টু আ গার্জিয়ান। যেমন আমার বাবা যতদিন আমাদের সাথে ছিল ততদিন আমি বাবাকে দেখে বড় হয়েছি, তাকে ফলো করেছি। আমার বাবা যখন বাইরে চলে গেল তখন আমি আমার মামাকে দেখে বড় হয়েছি। মানে সে যেটা করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো বা সে সেভিংস করতো, ওইটা দেখে কিন্তু আমি ইন্সপায়ার্ড হয়েছি। একজন গার্জিয়ান দরকার হয়। সো তারা যখন ছিল ততদিন কিন্তু আমি আর তসিফ এবং সিয়াম যদি তখন ছিল, তো আমরা কিন্তু তাদেরকে লুক আপ টু করতাম, মানে লুক আফটার করতাম। তো এটাই আর কি, মানে একটা গার্জিয়ান খুব দরকার। সো এখন তারা নাই, কিন্তু আমি বলবো না যে মানে হেটার্সদের এই কমেন্টগুলো আসলে খুবই মানে আপনার irrelevant আমার উত্তরটা কাছে আমার মনে খুব হয়। পছন্দ হয়েছে, আপনি জি একই ভাইয়া। সাথে শ্রদ্ধা ধরে রেখেছেন এবং ভাইয়া। যেটা আপনি বললেন যে কেউ কারো অবস্থান আসলে কেড়ে নিতে পারে না, প্রকৃতি চেয়েছিল, আল্লাহ চেয়েছে, সে কারণে হয়তো আপনি আপনার জায়গায় আসলে কেউ ওইটাই। কারো রিপ্লেসমেন্ট আসলে হতে পারে না। রিপ্লেসমেন্ট হয় না, ট্রু। যেমন আমরা দুদিন পর দেখা যাবে আমরাও হয়তো বা আস্তে আস্তে নাটক থেকে বিদায় নিব, তখন নতুন জেনারেশন অলরেডি আসছে, নতুনে অনেকেই কাজ করছে, ইয়াশ, বাশার, তারপর পার্থ, দে আর ডুইং ভেরি গুড। Right. মানে আই মাস্ট অ্যাডমিট যে যারা ভালো করছে তাদেরকে ভালো বলা উচিত। অবশ্যই। সো আমি চাই ওদের মতো আরও নতুন ছেলে পেলে আসুক এবং নতুন মেয়ে আসুক, যাতে ইন্ডাস্ট্রিটা আরও মানে ভালো কারো হাতে দিয়ে যেতে পারি আমরা। যেমন অপূর্ব ভাই, নিশো ভাইরা যাওয়ার পর আমরা হাল ধরেছি, তারপরে আমাদের পরে হয়তোবা নতুনরা হাল ধরবে, কিন্তু আমি চাই যোগ্য মানুষ হাল ধরুক। অবশ্যই। তো ছোটবেলায় আমি শুনেছি যে আপনি বাবার মতো ব্যবসায়ী হতে চাইতেন, আবার একবার শুনেছিলাম আপনি সাংবাদিকও হতে চাইতেন। তো এখন যদি আপনাকে সুযোগ দেওয়া হয় ব্যবসা করার, আপনি কোন ক্ষেত্রে যেতে চান এবং যদি সাংবাদিক হতে চান, সাংবাদিক হতে পারেন, কার ইন্টারভিউ নিতে চান? আচ্ছা, ওই যে আমি বললাম যে আই অলওয়েজ লুকড আপ টু মাই ড্যাড, তো ওইটা কারণে বাবা ব্যবসায়ী ছিলেন, এই কারণে আমার মনে হয়েছে ছোটোবেলা থেকে যে আই ওয়ান্টেড টু বি এ বিজনেসম্যান। বাট আফটার দ্যাট বাবা যখন বিজনেসে খুব ম্যাসিভ লেভেলে ফেল করলো, তখন মনে হয়েছে নো, আই ডোন্ট ওয়ান্ট টু বি এ বিজনেসম্যান এনিমোর। দেন আই শিফটেড মাই প্রফেশন, মানে মাই থিঙ্কিং টু বি জার্নালিস্ট, বাট জার্নালিস্ট নট স্পেসিফিকলি। এটা ছিল যে আই ওয়ান্টেড টু স্টাডি ইন মিডিয়া জার্নালিজম। এমএস যেতে পড়ার চেষ্টা করেছিলাম, মানে আমি চেয়েছিলাম আর কি পড়তে, বাট কনজারভেটিভ মাইন্ডেড ফ্যামিলি মেম্বার্স, বাবা মারা যেটা চায় আর কি, ছেলে 9টা 5টা চাকরি করবে, বিবিএতে। হ্যাঁ, তারপর আমি বিবিএতে শিফট হয়েছি, মানে আমার করতে হয়েছে তাদের জন্য। কিন্তু আমার মন মিডিয়ার প্রতি একটা আগ্রহ ছিল, যেটা সত্যি কথা। সো আমি এমএসজিতে পড়তে চেয়েছিলাম, কিন্তু পরে গিয়ে তারা চেয়েছিল যে সিকিওর জব, যে মাস শেষে 30,000 টাকা আসবে, মাস শেষে 50,000 টাকা আসবে। তো এরকম একটা যেমন চাইতো একটা তারা। সময় ছিল জজ ব্যারিস্টার হতে হবে, তারপর আসলো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, এরপর আসলো বিবিএ এমবিএ কিংবা হ্যাঁ, কম্পিউটার সায়েন্স, হ্যাঁ, এগুলো আর কি। তো আপনি যেটা আমার প্রশ্ন ছিল যে যদি সুযোগ পান ব্যবসা করার, কোন ক্ষেত্রে করতে চান? আমাদের দেশে ক্লোদিং বিজনেস অনেক বেশি সাকসেসফুল যারাই করেছে। সো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস হোক বা ক্লোদিং রিলেটেড যত বিজনেস, গার্মেন্টসের বিজনেস, এইটা খুব ভালো, মানে অনেকেই সাফল্য লাভ করেছে। এদিকেই হতে পারে। আমার জামা কাপড়ের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন, সো এটা হতে পারে, আমি বললাম। আর আমার শুজ অনেক বেশি পছন্দ, হয়তো বা শুজের প্রতি হতে পারে, আমি জানি না, মানে হতে পারে আর কি। বাট যেহেতু মুখ দিয়ে বের হয়েছে, এক সময় হতেও পারে আসলে। পারে। আর যদি সুযোগ পান, কার ইন্টারভিউ করতে চান? যদি সুযোগ পাই, কার ইন্টারভিউ নিতে চাই? অ্যাজ এ জার্নালিস্ট, ধরেন আপনাকে একদিনের জন্য জার্নালিস্ট হতে হবে। আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। আহ আমি কেন বললাম, বিকজ আমি এই শোতে আসার আগে আপনার সাথে আমি আধা ঘন্টা কথা বললাম মেকআপ রুমে বসে। ইউ নো এভরিথিং,
অ্যাবাউট এভরি আর্টিস্ট, মানে এভরি লিটল ডিটেইলস ইউ নো ইট। সো আমি আপনার কাছে মিডিয়া গসিপের জন্য কিছু ইন্টারভিউ নিতে চাই, যে আমি কোশ্চেন করতে চাই আপনাকে যে ও কার সাথে প্রেম করছে, ওর কার সাথে রিলেশন ছিল। আচ্ছা, আজকে তো এখানে জবানের প্রেম ট্রেম নিয়েও বলে দেব। আচ্ছা, পড়াশোনা নিয়ে কথা হচ্ছিল। আপনি মাস্টারমাইন্ডে পড়েছে, হ্যাঁ। মাস্টারমাইন্ডে ইংলিশ ভার্সনে? না, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম, এরপরে আই শিফটেড টু ইংলিশ ভার্সন, স্কলার স্কুল অ্যান্ড কলেজ, তারপর ঢাকা কমার্স কলেজ। ঢাকা কমার্স কলেজ, বিকজ হচ্ছে ইংলিশ ভার্সনের কলেজ পাচ্ছিলাম না। আচ্ছা, সো তখন খুব কম কলেজ ছিল যেগুলোতে ইংলিশ ভার্সন ছিল। সো তখন গিয়ে আমি ঢাকা কমার্স কলেজে ভর্তি হলাম। একটাই মাত্র সেকশন ছিল, এবং মজার ব্যাপার হচ্ছে বাকি 36টার মতো সেকশন ছিল আমাদের ব্যাচেই, সব বাংলা মিডিয়াম। এবং ওই একটা ইংলিশ ভার্সনের সেকশনের যে স্টুডেন্টরা ছিল সবাই, মানে আমাদেরকে ওরা এলিয়েনের মতো ভাবতো, বিকজ আমরা টুকটাক ইংলিশ পারতাম। সো ওরা বলতো যে আমরা এলিয়েন, আর ওরা ইংলিশটা খুব ভয় পাইতো। মানে এরকম কিছু বাংলা মিডিয়ামের ফ্রেন্ডস ছিল আমাদের। আচ্ছা, তারপরে হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউআইওতে আমি বিবিএ ইউনিভার্সিটিতে এবং বিবিএ করেছেন। তো কোন সময়টা সবচেয়ে মধুর ছিল, স্কুল, কলেজ না ইউনিভার্সিটি? স্কুল, মানে স্কুল স্কুল আসলে। এবং আপনি জানেন স্কুলের ফ্রেন্ডদের সাথে আমার এখনো যোগাযোগ আছে। একজন রাশিয়াতে থাকে, একজন অস্ট্রেলিয়াতে থাকে, একজন ইউএসএতে থাকে, কিন্তু তারপরেও আমার যোগাযোগ আছে হোয়াটসঅ্যাপে। সো ইট ফিলস রিয়েলি গুড, মানে যে আমার ফ্রেন্ডরা ছড়াই ছিটে আছে, বাট ইয়াস, কিন্তু কলেজের ফ্রেন্ডদের সাথে আমার ওরকম যোগাযোগ নাই, জানেন। হয় অনেক সময়। ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথেও যোগাযোগ নেই আমার। কেমন না, মানে বিষয়টা স্কুলের ফ্রেন্ডদের সাথে যোগাযোগ আছে না, হতে পারে আমার ক্ষেত্রে স্কুলের ফ্রেন্ডদের সাথে বেশি যোগাযোগ আছে, কিন্তু ইউনিভার্সিটিতে 4 বছর যোগাযোগ থাকার কথা না, মানে কেমন বিষয়টা? এটা হতেই পারে এক একজনের ক্ষেত্রে। তো আমি এবার একটু স্ট্রাগলের গল্পগুলো একটু শুনতে চাই, কারণ মানুষ তো আসলে হুট করে আকাশ থেকে পড়ে সফল স্টার হয়ে যায় না, এর পেছনে থাকে অনেক গল্প। তো আপনি যদি 2011 সালে আপনার মনে হয় এইচএসসি আপনি দিয়েছেন, এবং সে সময় আপনি টিউশনই করতেন এবং এইচএসসি স্টুডেন্টই বোধহয় পড়াতেন। ভাই আপনি এত কিছু কেমনে জানেন? ভাই আমরা আপনাকে ভালোবাসি, এবার স্টার, সো আপনাদের সম্পর্কে তো জানতেই হয়। এবং আপনি অ্যাকাউন্টিং এবং ইংলিশে ও মাই গড, ইউ নো দ্যাট অলসো। আচ্ছা, হ্যাঁ, আমি হচ্ছে 2011-এ হচ্ছে এইচএসসি দিলাম। দেওয়ার পরপরই হচ্ছে তখন থেকেই আমার মন মানসিকতা ছিল যে আমি আসলে কিছু হলেও একটা করব। আর ওই টাইমটা ছিল যে হচ্ছে টিউশনির একটা ট্রেন্ড ছিল, যে আসলে সবাই টিউশনি করায়, কিছু টাকা পায়। সো আপনি কি করতেন টাকা দিয়ে, টিউশনের টাকা দিয়ে? বলতেছি 2011, এটার সাথে রিলেট হয় মিডিয়া আর কি। সো আমি হচ্ছে 2011-এ হচ্ছে এইচএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরপর রেজাল্ট আসলো, আমি A+ পেলাম। A+ পাওয়ার পর আমার সব থেকে ফেভারিট 2টা সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে ইংলিশ আর হচ্ছে অ্যাকাউন্টিং। এই 2টাতেই হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা উইক থাকতো আর কি। তো আমি ওই সিলেবাসে পরীক্ষা দিয়ে ওই সিলেবাসই পড়ানো শুরু করলাম। আই ওয়াজ দ্যাট কনফিডেন্ট। সো আমি আমার একটা ফ্রেন্ডের ছোট বোনকে পড়ানো শুরু করলাম। ইদিলা ফরিদ তুরিন। ও মাই গড, হাউ ডু ইউ নো? এখনকার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ভাই, জি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন কস্টিউম ডিজাইনার, তার ছোট বোনকে আমি পড়াতাম। সো আমি তখন আমি আসলে 5,000 টাকা পাইতাম সারা মাসে, এবং ওটা অনেক টাকা ছিল আমার জন্য। 5,000 টাকা পাইতাম, এবং ওই 5,000 টাকা দিয়ে আমি কী করতাম জানেন? আমি স্ক্রিন টেস্ট দিতাম। তখন স্ক্রিন টেস্ট, হ্যাঁ টিভিসি, তখন স্ক্রিন টেস্টের একটা যুগ ছিল। তখন হুটহাট কল আসতো, এবং 1-2 জন মডেল কোঅর্ডিনেটরের সাথে পরিচয় ছিল, যারা হচ্ছে হুটহাট কল দিয়ে বলতো নিকেতনে আসো, এই অফিসে আসো, অমিতাভ রেজার ইসে আসো, অফিসে আসো, হ্যাঁ রানআউটে আসো। তো তখন গিয়ে আমি প্রচুর অডিশন দিতাম, এবং আমার ওই টিউশনির টাকাটা আসলে ভাড়ার কাজে লাগতো। যদিও আমি সিএনজি টেনজি ইউজ করতাম না, মানে বাসে চড়েই আসতাম, এবং রিক্সা, বাস, লেগুনা এগুলাতে শিফট করে শিফট করে আমি মুভ করতাম। সো নিকেতনে আসতাম, তখন হয়তো বা লাঞ্চ বাসায় গিয়ে একবারে করতাম সারাদিন পর, মানে অডিশন দিয়ে। কিন্তু এরকম আমি 30টা থেকে 40টার মতো অডিশন দিয়েছি, আমি কিন্তু সিলেক্ট হই নাই কোনোটাতেই। যেটা প্রথম সিলেক্ট হয়েছেন সেটার গল্প শুনি, যে ইদিলা ফরিদ তুরিনি আপনাকে বলেছিল, এবং একদিন বোধহয় ভোর 5টায় আপনি গিয়েছিলেন, এবং 40 জন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিল, এবং আপনি তাদের মধ্যে একজন ছিলাম। কেমন এক্সপিরিয়েন্স ছিল প্রথম টিভি? ওটা একদম প্রথম তো, মানে ওইটা আমি ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিলাম। সো আসলে এক্সপিরিয়েন্স আসলে কিছুই না। মানে আমি গেলাম, আমাকে বললো ভোর 5টায় কল টাইম। আমি তো হেসে উড়াই দিছি যে 5টায় কল টাইম, এটা আবার কী ধরনের কাজ। তারপর গেছি, 6টার দিকে গেছি, গিয়ে দেখলাম যে সবাই রেডি হচ্ছে, অনেক আর্টিস্ট। তারপর দেখলাম লিড প্রোটাগনিস্ট হচ্ছে ওই টিভিসির একজন ডিজে, এখনকার
মেয়ে ডিজে একজন। তো সে ছিল একটা একটা প্রাণের একটা টিভিসি ছিল। সো ওখানে আমি গিয়ে পিছনে বেঞ্চের মধ্যে একটা ক্লাসরুমের মধ্যে সেট ছিল, ওখানে বেঞ্চের মধ্যে সবাই নাচে, আমিও একটু একটু হাত টাত নাড়ে আর কি, এই তো এর মধ্যেই আর কি। এটাই ছিল, এবং ওইটাতে আমি টাকা পাইছিলাম, কত? 500 টাকা পাইছিলাম। 500 মানে টাকা, মিডিয়াতে আপনার প্রথম উপার্জন 500 500 টাকা, টাকা, হ্যাঁ। কি করেছিলেন? ওটা তো মনে নাই কি করছিলাম, 500 টাকা পাইছিলাম। কিন্তু এই আর কি, কিন্তু আমার প্রথম টিউশনির টাকা দিয়ে আমি আমার নানুকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, এটা মনে আছে। আমার নানু আমার খুব পছন্দের একজন মানুষ, অনেক ভালোবাসি তাকে। সো অবশ্যই। এটাই আর কি। তো 1.5 বছর আপনি এরকম ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে বোধহয় বেশ কয়েকটা কাজ করেছিলেন। 1.5 বছর 2 বছর এরকম তো, হ্যাঁ। আই এম শিওর আপনি একটা সময় এক্সস্টেড হয়ে গিয়েছিলেন এবং হতাশ হয়ে গিয়েছিলেন, কারণ আপনি অনেক স্ক্রিন টেস্ট দিচ্ছিলেন, হচ্ছিল না। এবং দেখা যায় না যে অনেক লিড অ্যাক্টররা কিংবা লিড মডেলরা অনেক সময় দেরি করে আসে, কিংবা অনেক সময় ট্যান্ট্রাম থ্রো করে। তো এগুলো দেখতে দেখতে আপনার হতাশ হননি তখন? না, আমি যেমন নাটক করি নাই, সো নাটকে এটা খুব হয়, মানে যেটা হচ্ছে যে লিড প্রোটাগনিস্টরা একটু দেরি করে আসে, কারণ বললে তো আমারও দোষ আসবে আমার উপরও, সেই জন্য আর কি। সো তারপর টিভিসিতে যেটা হতো, টিভিসির এমনি তো সিস্টেমটা হচ্ছে আর্লি কল টাইম থাকে, কিন্তু পরে গিয়ে শুরু হতে তো একটু টাইম লাগে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট, টিভিসির অ্যারেঞ্জমেন্ট একটু বড়। সো আমার আসলে অডিশন অনেক দেওয়া, কিন্তু আমি সিলেক্ট হচ্ছিলাম না। এর মধ্যে হুট করে একটা আমার ফার্স্ট টিভিসি ছিল হচ্ছে রবির একটা টিভিসি ছিল, এটা হচ্ছে কিসলু ভাই বানাইছিল, আমি আর একজন মা ক্যারেক্টার, মানে ছেলে আর মায়ের গল্প। সো ওইটা দিয়ে আসলে আমার প্রথম লিড কাস্টিংয়ে শুরু। এবং তারপর রাতারাতি আপনি তারকা হয়ে না, যান না, না, এবং না, না, পরিচিতি হয়ে যান হচ্ছে একটা ফোন কোম্পানির আমি ঘুরি সারা বাংলাদেশ থেকে। না না ভাই, এর আগে আরো 4টা টিভিসি করছি তো, হ্যাঁ, লিড প্রোটাগনিস্ট হিসেবে। কিন্তু আমি চিনি হচ্ছে আমি ঘুরি সারা হ্যাঁ, সবাই বাংলাদেশ থেকে। ওইটাতেই চিনে, হ্যাঁ, নট ওই- অনলি ওই গানটা কিন্তু এখনো মানুষ মানে ইউটিউবে সার্চ করে শুনতে চায়। ওটা 2014-এ আমার একটা টিভিসি করা, এবং পুরা 1.5 মিনিটের একটা টিভিসিতে শুধু আমারই চেহারা আছে, হ্যাঁ, এবং খুব পুরো সুন্দর। বাংলাদেশ ঘুরছি আমি ওটার সেলফি জন্য। তখন তো এত সেলফি ট্রেন্ড ছিল না, হ্যাঁ। কিন্তু খুব দারুণ। এবং আমি পুরো একটা- বাংলাদেশ ঘুরছি কিন্তু ওটা। কয়টা জেলা গিয়েছিলেন? আসলে সব তো যাওয়া লাগেনি, বিকজ হচ্ছে রাঙামাটিতে যেই পাহাড় হয়তো বা ওই আমার বান্দরবনে ওইটা কভার করে ফেলেছি, কক্সেস বাজার গিয়েছি, সেন্ট মার্টিন যাওয়া হয়নি এই কারণে। সো মানে রিলেটেড কিছু জায়গা যেটা না গেলেই হয়, তো ওগুলোই আমরা যাইনি, কিন্তু 80% তো আমরা কভার করেছি, বিকজ আমার টিভিসিটা শ্যুট হয়েছিল অ্যাট আ স্ট্রেচ 11 দিন, একদম টানা 11 দিন কিন্তু। বাবা। এবং কত বাহন আমি ইউজ করেছি, আমি মাইক্রোবাসে গিয়েছি, আমি ট্রেনে উঠেছি, আমি বাইকেই করেছি, আমি প্লেনে উঠেছি, এবং ওই টিভিসি করতে গিয়ে আমার প্রথম প্লেন জার্নি হয়েছিল। আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড। সো এটাই আর কি, মানে ওই টিভিসিটা আমার একটা পুরো ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অবশ্য। এবং এরকম টিভিসি কয়জনই পায়, এরকম এতগুলো বাহন কিংবা এত দিন এত জায়গায় যাওয়া, এটা আসলে সারা জীবন আপনি যত কাজ করেন ওটা স্পেশাল হয়ে থাকে। Obviously special, and I'm very thankful to Pipluar Khan. He was the director of this TVC. তো ইউনিভার্সিটি নাটক দিয়ে আপনার প্রথম অভিনয় অভিষেক, এবং সেটা 2013 সালে। আমি শুনেছি যে আপনার বন্ধু সিয়াম আহমেদের নাকি এখানে একটা অবদান আছে। অবদান আছে, মানে এটা আমি ইন্টারভিউতে বলেছি, আগেও বলেছি, সেটা হচ্ছে যে ওই যে আপনি একটা কথা বললেন, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম অডিশন দিতে দিতে। সো এরকম সময় যাচ্ছিল যে প্রচুর অডিশনস দিচ্ছি, ওই টাইমে সিয়ামও অডিশন দিচ্ছে, তসিফও দিচ্ছে, সবাই আসলে আমরা একই টাইমেই আসলে ঘুরপাক খাচ্ছি একটা গোলক ধাঁধার মধ্যে, যে আসলে কি হবে, ফিউচারে কি করব, এইটার কোনো ফিউচার আছে কিনা। কারণ ওই যে জেনারেশনটা ছিল, ওই জেনারেশনের মধ্যে এই ইয়াং জেনারেশনরা রুল করবে এইটা কিন্তু কেউ চিন্তা করে নাই। মানে আমাদের বয়সী ধরেন আমরা কত ছিলাম তখন, 22, 23 এরকম ছিলাম। সো আমরা যে একটা সময় ইন্ডাস্ট্রি রুল করবে এটা কেউ চিন্তা করেনি, বিকজ অ্যাট দ্যাট টাইম মোশাররফ করিম, চঞ্চল ভাইরা, মানে এরা হচ্ছে, মানে এদের নাটক ডিরেক্টররা মানে জাস্ট চ্যানেলে নিয়ে ডেট নিয়ে গেলেই সোল্ড। তো তখন আসলে আমাদেরকে নিয়ে নাটক করবে এটা কেউ চিন্তা করেনি। ওই মুহূর্তে আসলে একজন যে আমাদের হয়ে ফাইট করেছে সেটা হচ্ছে মাবরুর রশিদ বান্না, এবং আজীবন তাকে ধন্যবাদ দিয়ে যাব আমরা এই কারণে, বিকজ হি ওয়াজ দ্য ফাইটার হু ফট ফর আস, যে আমাদেরকে নিয়ে আসলে ফাইট দিয়েছে। অবশ্যই, এবং তিনি আরো অনেক নতুনের হ্যাঁ, অভিষেকের পেছনে একটা অবদান রেখেছেন। ডেফিনেটলি। আমি যদি ইউনিভার্সিটি নাটকের কথা বলি, উই আর ভেরি প্রাউড দ্যাট মাছরাঙা টেলিভিশনে আপনার প্রথম ধারাবাহিক প্রচার হয়েছে, এবং এরপরে ব্রাদার্স বলি কিংবা লাস্ট আশিকি বলি, প্রবাসীর কান্না বলি, অনেক নাটক আপনার মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়েছে। সো উই আর প্রাউড। আমি কিন্তু ফ্যামিলি নিয়ে ওয়েট করতাম যে টেলিভিশনে যে মাছরাঙাতে কবে কবে যে ইটা যেত আমাদের সিরিয়ালটা। সো আমি ফ্যামিলি নিয়ে ওয়েট করতাম, এবং ওই ধরেন একটা এপিসোডে আমার জাস্ট
30 সেকেন্ডের একটা শট, তারপরে ওটা নিয়ে শান্তি যে হ্যাঁ ঠিক আছে এই এপিসোডে আমার একটু আছে। কারণ তখন তো ইউটিউবের ওই ট্রেন্ডটা তো চালু হয় নাই যে ইউটিউবে একসাথে সবগুলো দেখে ফেলবো। কিন্তু নাটক যেমন আপনাকে অনেক কিছু দিয়েছে, আবার সে সময় কেড়েও নিয়েছে। হ্যাঁ। আপনি আপনার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছিলেন। এইটা মানে আই হ্যাড আ লং ডিস্টেন্স রিলেশনশিপ উইথ আ গার্ল। ও আসলে মালয়েশিয়াতে থাকতো। তো তো আই হ্যাড টু চুজ বিটুইন মাই ক্যারিয়ার অ্যান্ড হার। শি ওয়াজ ভেরি সাপোর্টিভ অ্যাট দ্যাট টাইম। ফার্স্টের দিকে খুব সাপোর্টিভ ছিল, অনেক অনেক সাপোর্ট করেছে আমাকে, আমি জীবনে অস্বীকার করব না। আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ। কখনো তাকে বলা হয় নাই, এই শোয়ের মাধ্যমে বলছি যে আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ। কিন্তু আমার আসলে ক্যারিয়ার চুজ করতে হয়েছিল ওই মুহূর্তে, ভালোবাসাকে বিসর্জন দিয়ে। কিছু করার তবে ছিল না। হার্ট ব্রেক তো হয়েছে আপনার লাইফে অনেকবার, তাই না? হ্যাঁ, হার্ট ব্রেক হয়েছে, হার্ট ব্রেক হয়েছে। সর্বোচ্চ কি করেছেন হার্ট ব্রেক হয়ে? কতটা বিধ্বস্ত হয়েছে? কারণ হয় না যে আমরা বিভিন্ন সময় শুনি যে একজন শিল্পী হচ্ছে গিয়ে খাঁটি সোনা হয় এরকম কিছু দুঃখ পেতে পেতে। সো আপনার জীবনে নিশ্চয়ই এরকম মুহূর্ত এসেছে। আমার জীবনে এরকম মুহূর্ত অনেক আসছে, কিন্তু একটা মুহূর্ত আমার মনে আছে, সে 2016 সালে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল 1 মাসের। 1 মাস আমি জানি খুব কম সময়, খুবই হাস্যকর লাগবে অনেকের কাছে, কিন্তু আই ফেল ইন লাভ। কিছু কিছু ভালোবাসা মানে খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আবার কিছু কিছু ভালোবাসা বছরের পর বছর এক ছাদের নিচে থেকেও কিন্তু হয় না। সো আমার কাছে মনে হয় ওই 1 মাসে আমি আর ও যেই মোমেন্টসগুলো শেয়ার করেছি, যে মেমোরিজগুলো আমার মনে এখনও আছে, সেটা আমি কখনো কাউকে বলতে পারবো না, বুঝাতে পারবো না। সো ওই 1 মাসে আমি ওকে যেই পরিমাণে ভালোবাসছি, আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। এবং আমি যখন একটা ফোন কল পেয়েছিলাম ওর কাছ থেকে যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বা এই 1 মাসে আসলে কিছুই ছিল না, ওর সাইড থেকে বন্ধুত্ব ছিল বা কিছু ছিল এরকম, আমি তখন রাস্তায় দাঁড়িয়েছিলাম আর কি, আমার এক বন্ধুর সাথে মোহাম্মদপুরে তাজমহল রোডে দাঁড়িয়ে আমি আসলে চা খাচ্ছিলাম। তো অনেক মানুষ ছিল, আমি আসলে ফোনের মধ্যে কথাটা নিতে পারি নাই। আমি এত কষ্ট পাইছি, এত কষ্ট পাইছি, আমি আসলে মানতে পারতেছিলাম না। আমি না চিৎকার করা শুরু করছি মানুষের মাঝখানে, এবং ওই মুহূর্তে আমাকে আসলে খুব মানুষ চিনতও না, মানে আমি রেগুলার মানে আড্ডা টাড্ডা দিতাম রাস্তার পাশে দাঁড়ায়। তো আমি না চিৎকার করা শুরু করছি, এবং চিৎকার করতে করতে একটা সময় আমি কান্না করা শুরু করছি, যখন ও ফোনটা কেটে দিচ্ছে আমার মুখের উপর। কান্না করা শুরু করছি রাস্তার মধ্যে। আমার একটা ফ্রেন্ড আছে যে আমার বন্ধুর থেকেও আমার বড়, সেটা হচ্ছে আমার ভাই, আমার মায়ের পেটের না, কিন্তু আমার ভাইয়ের চেয়েও কম না, সেটা হচ্ছে লিঙ্কন নামে আমার একটা বন্ধু আছে। ও অনেক বছর ধরে আমার সাথে আছে। সে আপনার ভক্ত ছিল? হ্যাঁ, সে আমার ভক্ত ছিল, ইউনিভার্সিটি নাটক দেখে। তো ও আমার ভাই আসলে। তো ও আমাকে যেভাবে আগলায় রাখছে ওই মুহূর্তটা, আমাকে বাসায় নিয়ে গেছে, আমি রুমের মধ্যে দরজা লাগায় কান্না করতেছিলাম, কিন্তু ও ছিল আমার পাশে। ও আমাকে যেভাবে সাপোর্ট দিছে, মানে টানা কয়েকদিন আমার সাথে ছিল, আমাকে ভালো রাখছে। এটা একটা মুহূর্ত আমি বললাম আপনাকে, একটা সম্পর্কের কথা। এরকম আরও হয়তো বা অনেক উত্থান পতন আমার লাইফে আসছে, সেটা শুধু সম্পর্কের ক্ষেত্রে না, আমার ক্যারিয়ারের ক্ষেত্রেও, কাজের ক্ষেত্রেও। সেটি অবশ্যই শুনবো। তবে জোভান, আপনি না অনেক ভালো অভিনয় করেন, কারণ আপনি অনেক ইমোশনাল। শিল্পীদের একটু ইমোশনাল হতে হয়, কারণ আপনার হার্ট ব্রোকেন এই গল্পগুলো করতে করতে আপনার চোখে পানি চলে এসেছিল। আমি একটু অভিনেতা জোভানের গল্প শুনি, কারণ আপনি তো কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, কিংবা কোনো শিখে পড়ে আসেননি। তারপরে এই যে এত দূর পর্যন্ত আসেন, নিশ্চয়ই এর পেছনে একটা নিজের একটা চেষ্টা কিংবা কিছু না কিছু একটা আছে। ওই যে ভাই আপনাকে আমি বলেছিলাম একটু আগে যে আই এম অনেস্ট টু মাই ওয়ার্ক, আই এম ভেরি ট্রু টু মাই ওয়ার্ক। সো আমি যখন আমার কাজের প্রতি খুব ডেডিকেটেড এবং অনেস্ট, তখন কি হয় যে আমি এটা নিয়েই থাকি। সো আমি লাইফে এত এত বিসর্জন দিয়ে আসছি, এত ভালোবাসা বিসর্জন দিয়ে আসছি, এত মানুষকে বিসর্জন দিয়ে আসছি শুধুমাত্র আমার এই ক্যারিয়ারের জন্য, আমার এই কাজের জন্য। তখন এই কাজটাই তো আমার মূল প্রায়োরিটি। তো আমি আসলে দেখে দেখে শেখা মানুষ, অবজারভেশন পাওয়ারটা আমার অনেক ভালো, এবং এই কারণেই আসলে এত বছর ধরে আমি হয়তোবা টিকে আছি। আমার কাছে মনে হয় যে আমার মতো অনেক আর্টিস্ট আছে যাদের থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু তারা কিন্তু এভাবেই মানে কাজ করছে এবং মানুষের প্রশংসা কুড়িয়ে যাচ্ছে। সো একজন অভিনেতা হয়ে ওঠার পেছনে আসলে অনেক অনেক গল্প থাকে, এবং একজন অভিনেতার আমার কাছে মনে হয় শুধুমাত্র অভিনয় পারলেই হয় না, তার একটা কমপ্লিট প্যাকেজ হওয়া দরকার। সেটা ব্যবহারের দিক থেকে, মানুষের সাথে আচরণের দিক থেকে, তার কাজের প্রতি ডেডিকেশনের দিক থেকে, অনেস্টির দিক থেকে, পাংচুয়ালিটির দিক থেকে, এবং কাজটাকে ওন করার
বিষয় এবং সব কিছু হওয়া দরকার একজন আর্টিস্টের। তারপর হয় না যে আর্টিস্টরাই তো মানুষ, মানুষরাই তো ভুল করে। আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেননি ক্যারিয়ারে? অজস্রবার নিয়েছি, অজস্রবার ভুল সিদ্ধান্ত নিয়েছি, সেটার জন্য আমার সাফারও করতে হয়েছে। 2024-এও আমার কোনো একটা কাজের কারণে আমার অনেক সাফার করতে হয়েছে। আমি একটা প্রজেক্ট করেছিলাম যেটা আমার দর্শক একদম পছন্দ করেনি, সেটার জন্য আমি জনসমক্ষে একটা পোস্টও করেছিলাম সোশ্যাল মিডিয়াতে যে আমি এটার মাধ্যমে অনেক মানুষের কষ্ট দিয়েছি, তাই আমি অনেক দুঃখিত। সো ওইটাতে দুইটা পক্ষ হয়ে গিয়েছিল আসলে। রাইট, সেই নাটকের প্রসঙ্গে যদি আমি বলি যে অনেকে নাটকটা ভালো লেগেছিল এবং যে মেসেজটা ছিল সেটাও ভালো লেগেছিল, কিন্তু হয় না যে অনেকে অসহিষ্ণু হয়ে নাটক না দেখেই অনেক মন্তব্য করে ফেলেন। ভাই আমরা নাটকটা ডাউন করার আগে এটা নিয়ে তো আসলে কখনো কথা বলা হয় নাই। আমি নাটকটা ডাউন করার আগে ভিউ হয়েছিল 1 লাখের মতো। সো 1 লাখ মানুষ নাটকটা দেখেছিল, কিন্তু নাটকটা নিয়ে কথা বলেছিল 50 লাখ মানুষ। আপনি বুঝতে পারছেন বিষয়টা? তো আমার কথা হচ্ছে নাটকটা না দেখে বিচার না করেই আসলে অনেকে অনেক কিছু বলেছে। তারপরেও আমি মানুষের মনে কষ্ট দিয়েছি, আমি এর জন্য অ্যাপোলোজাইজ করেছি, আমি সরি বলেছি, কিন্তু এটা নিয়ে আসলে আর কথা বাড়ানোর কিছু নাই আসলে। সেটাই। তবে আমি দেখেছিলাম আপনি অসাধারণ অভিনয় করেছিলেন। থ্যাংক ইউ। আমি যদি এটা ধরি যে হয় না যে অনেক অ্যাক্টররা খুব লাকি থাকে, তারা অনেক বড় নির্মাতাদের সান্নিধ্য পায়, আপনিও এরকম পেয়েছেন হয়তো, কিন্তু তারপরে আমি নাম ধরে যদি মেনশন করি, লাইক মুস্তফা সরোয়ার ফারুকী, অমিতাভ রেজা, গিয়াসউদ্দিন সেলিম থেকে পরবর্তীতে আশফাক নিপুণ, অনেক নির্মাতারাই আপনাকে কখনো নাটকে কাজ করেন। এই তুলনায় আপনি নতুনদের সাথে, সেটা ডিরেক্টর হোক কিংবা অনেক নতুন এখনকার প্রতিষ্ঠিত নায়িকার প্রথম নায়ক আপনি, মানে আপনি তাদের প্রথম নাটকের নায়ক ছিলেন। তো এই যে সেটাও নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ ছিল এবং কিছুটা ক্ষেত্রে কি ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার ছিল যে আপনাকে বড় নির্মাতারা কাস্ট করছেন না? ভাই এইটা তো সব আর্টিস্টেরই আসলে চাওয়া যে বড় নির্মাতাদের সাথে কাজ করবে। মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে আমি একটা টিভিসি করেছি, আমি আর মাহি, ইউরোকুলার। তারপরে অমিতাভ রেজার সাথে আমি একটা টিভিসি করেছি, মিথিলাপুর ছোট বোনের সাথে, মিশরির সাথে, 7 আপ। সো আমার কথা হলো ওদের সাথে কাজ করেছে, ওনাদের সাথে কাজ TVC করেছি, হ্যাঁ টিভিসি করেছি, বিকজ তারা টিভিসি একটা সময় নাটক ছেড়ে টিভিসিই করেছে। অন্যদের যে দুজনের নাম বললেন তাদের সাথে আমার কাজ করা হয়নি, ওই সৌভাগ্য হয়নি, তারা ডেফিনেটলি ভালো ডিরেক্টর। কিন্তু আমার কথা হচ্ছে আমি কিন্তু অনেক ভালো ডিরেক্টর পেয়েছি, যেমন যে আমাকে নিয়ে ইনভেস্ট করেছে। জি। ধরেন প্রবীর রয় চৌধুরী, তার যত ভালো গল্প আছে সেখানে সে আমাকে নিয়ে ইনভেস্ট করেছে। মোস্তফা কামাল রাজের সাথে আমার এত দুর্দান্ত কিছু প্রজেক্টস হয়েছে, মানে আমি আসলে নাম বলতে গেলে অনেক নাম বলতে হয়। মিজানুর রহমান আরিয়ানের সাথে আমার দুর্দান্ত কিছু কাজ হয়েছে। ব্যবধান আমার সব থেকে পছন্দের একটা কাজ, আমার আর মেহজাবিনের, আপনি দেখেছেন কিনা? একদম দেখেছি। সো আমার খুব পছন্দের একটা কাজ। তো এরকম অনেকগুলো ভেতরে বাহিরে এরকম আরও কিছু পছন্দের কাজ আছে। সো আমার কথা হলো ভাই, আমি তাদেরকে মূল্যায়ন করতে চাই যারা আমাকে আমার পেছনে সময় দিয়েছে, এবং তাদেরকে আমি বেশি প্রায়োরিটি দিতে চাই। যেমন মাবরুর রশিদ বান্নার নামটা আমি কেন বেশি করে উল্লেখ করলাম, বিকজ হচ্ছে আমি তার প্রতি কৃতজ্ঞ, বিকজ সে আমার পেছনে ইনভেস্ট করেছে তার সময়, তার শ্রম। তাহলে আমি তাদের প্রতি বেশি কৃতজ্ঞ থাকবো না? ব্রাদার্স হোক, মায়ের কান্না হোক, এক্স্যাক্টলি ভাই, ব্রাদার্সের মতো প্রজেক্ট, হ্যাঁ আমাদেরকে নিয়ে যখন ভাইয়া কেউ সিঙ্গেল প্রজেক্ট করতো না, তখন সে আমাকে নিয়ে ক্লোজ আপের প্রজেক্ট করেছে, আমাকে আর সাবিলাকে নিয়ে শতডানার প্রজাপতি। ও মাই গড, মানে আমাদেরকে নিয়ে যে ক্লোজ আপের প্রজেক্ট হবে, আমি যে বললাম সে ফাইট করেছে, ইজ আ ফাইটার, সে কিন্তু আমাদের জন্য করেছে। তো মানে হি ইজ ডেফিনেটলি আ ফাইটার। অবশ্যই। তো এইটা হচ্ছে কথা, যে ওখানে মিটিংয়ে দিনের পর দিন সে আমাদেরকে পিচ করেছে এবং আমাদেরকে নিয়ে সে কাজটা করতে চেয়েছে এবং সে সাকসেসফুলি এটা করেছেও। সো এইটাই আর কি, যখন আমাদেরকে নিয়ে প্রজেক্ট হতো না তখন ব্রাদার্স 1, 2, 3 আমরা করেছি। সো এটাই আর কি ভাইয়া, মানে আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। ইমরুল রাফাত আছে এবং আর অনেক অনেক ডিরেক্টর আছে, অনেকেই আছে। এবং আপনি আর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে অনেক নায়িকাদের প্রথম কাজ আমার সাথে। এর মধ্যে আপনিই জানেন, আমি নাম না বলি, কিন্তু এরকম অনেক নায়িকাদের সাথে, সর্বশেষ মালাইকার কথা, মালাইকা আছে, হ্যাঁ, নিহার সাথে কাজ হয়েছে। তারপরে পায়েলেরও প্রথম দিকের কাজ আমার সাথে, তটিনী, এরকম অনেকেই আছে। তো আমার কথা হলো যে আই ফিল গুড যে আসলে ওদের সাথে আমার প্রথম দিকের কাজ বা প্রথম কাজ হওয়াতে, মানে তাদের এত সুন্দর কাজ হয়েছে বা হচ্ছে, তারাও খুব ভালো করছে, এবং গ্র্যাজুয়ালি দিন বে দিন তারা যে ডেভেলপ করছে অ্যাজ অ্যান আর্টিস্ট, সেটাও কিন্তু খুব প্রশংসনীয়। অবশ্যই। এবং কিছু ডিরেক্টর আছে, যেমন মিফতা আনানের কাজ আমার সাথে প্রথম, তারপর এরকম আরও কিছু ডিরেক্টর আছে যাদের প্রথম কাজ আমার সাথে। সো ইট ফিলস রিয়েলি গুড। অবশ্যই। তবে হয় না যে আপনার একটা লুকের কারণে অনেকে বলে যে বয় নেক্সট ডোর, এবং সেটার কারণে কিছু কিছু চরিত্র আপনাকে কিংবা আপনাদের মতো সমসাময়িকদের ভাবা হয়।
তারপরও আমাদের দর্শকরা এই রোমান্টিক রমকম পছন্দ করে বলেই হয়তো নেয়। কিছু কাজ থাকে না, যা মৃত্যুর পরও মানুষকে বাঁচিয়ে রাখে, এবং অফ ট্র্যাক কাজ কিংবা ডিফারেন্ট কাজ, হ্যাঁ, আপনার কি কখনো সেরকম ক্ষুধা হয় না যে আমি এরকম কাজ করি? ভাই ডেফিনেটলি হয়, অস্বীকার করব না। আমি কিছু অফ ট্র্যাক কাজও করেছি, যেমন একটা সত্য ঘটনা অবলম্বনে আমার একটা কাজ আছে, কবর। আপনি দেখেছেন কি না? ফারিন ছিল, রাফাত মজুমদার। এক্স্যাক্টলি ভাইয়া, ওইটা অফ ট্র্যাক গল্প, কিন্তু অফ ট্র্যাক গল্পের ভিউ কম না। হয়। এখন ভিউয়ের কথা আবার আসলো কেন? বিকজ ভিউ যদি না হয় একটা প্রডিউসার ক্ষতিগ্রস্ত হয়। একটা নাটক যদি ওয়াচ টাইম কম হয় একটা প্রডিউসার ক্ষতিগ্রস্ত হয়। তখন সে পরে আবার একটা অফ ট্র্যাক গল্প করতে ইন্সপায়ার্ড হবে না এবং চাইবে না যে আবার তার অফ ট্র্যাক করুক। কেউ যদি লসের সম্মুখীন হয় সে তো চাইবে না। সো আমার কথা হলো যে অফ ট্র্যাক গল্প আমরা করতে চাই, আরও বেশি বেশি করতে চাই, বিশ্বাস করেন, যেখানে অভিনয় করার জায়গা আছে আমরা অনেক বেশি করতে চাই, কিন্তু ওই জায়গা থেকে কিছু সীমাবদ্ধতা আছে যেটা আমরা করতে পারি না। কিন্তু আই এম প্রাউড টু সে যে কবর নাটকটা আপনি বিশ্বাস করবেন 1 মাসে 1 কোটি ভিউ হয়েছিল। ওয়াও! সো মানে এইটা দেখেও আমি এক্সাম্পল দেখাতে পারি মানুষকে যে আসলে। তো যেহেতু রাফাত মজুমদার রিঙ্কুর নামটা আমি নিলাম, আমি এখানে আসার আগে বেশ কয়েকজন ডিরেক্টরের সাথেও কথা বলেছি। আচ্ছা। এর মধ্যে রাফাত মজুমদার রিঙ্কুকে যখন আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, তিনি একটা কথাই বললেন যে যে কোনো গল্প পেলে সেখানে চরিত্রটি হয়ে উঠবার পেছনে যে জোবানের প্রাণান্তকর একটা চেষ্টা, সেটা আমাকে মুগ্ধ করে। ভাই আমি আসলে গল্পের ক্ষুধা আমার অনেক বেশি। তো রিঙ্কু ইজ আ ব্রাদার ডিরেক্টর টু মি, যে আমাকে অনেক সুন্দর সুন্দর গল্প দিয়েছে, অনেক সুন্দর সুন্দর গল্প, এবং তার সাথে আমি অনেক সুন্দর কাজ করেছি। যেমন কদিন আগে একটা করলাম, আই এম আ মার্ডারার নামে একটা কাজ করেছি। তারপরে আমি নোংর নামে একটা কাজ করেছি, আমি আর ফারিন, খুব সুন্দর। সেরকম আরও কিছু অফ ট্র্যাক গল্প আমি রিঙ্কুর সাথে করেছি। না এরকম আরো কিছু কাজ আছে। তো আরমান রহমান প্রত্যয় আর একজন ডিরেক্টর আছে, ইয়াং ডিরেক্টর, তিনিও বলছিলেন যে হ্যাঁ, জোবান ভাইয়ের কাছে যখনই কোনো গল্প যায়, ভালো গল্প তিনি কখনো ফেরান না। একটা স্টোরির কথা বলছিলেন যে 2024-এর শীতকালে একটা নাটক আপনারা করেছিলেন দিল দরিয়া, সেটা ডে 3-তে রাত 2টা থেকে 2:30টার সময় আপনারা চর অঞ্চলে কাজ করছিলেন, এবং সেখানে কুয়াশা অলমোস্ট লাইক বৃষ্টির মতো হচ্ছিল আর কি। এবং কিছু সিরিজ অফ শর্ট ছিল যেটা না করলেও হয়তো হতো, ডিরেক্টরও টায়ার্ড হয়ে গিয়েছিল, কিন্তু আপনি ইনসিস্ট করছিলেন যে না, এগুলো করতেই হবে, এবং সেগুলো করা হয়েছিল। ভোরবেলা তারপর সবাই হোটেলে গিয়েছিল, এবং পরে তিনি যখন দেখলেন নাটকটা, তখন তিনি বুঝলেন যে আপনি না বললে আসলে এত অসাধারণ কিছু হতো না। ওইটা এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলেছি ভাই। আমার কাছে মনে হয়েছে এগুলো ডিমান্ড করে, তাই আমি আসলে ওদেরকে পুশ করে হলেও আমি শর্টসগুলো নিয়েছি। কিন্তু আমার কাছে মনে আছে ওই নাটকে আপনি আর আমি যে ডিস্টেন্সে বসে আছি, কুয়াশার কারণে রাত্রেবেলা শুটিং করছিলাম, রাত 1টা-2টার দিকে, কুয়াশার কারণে এই ডিস্টেন্সেও আসলে দেখা যাচ্ছে না একজন আরেকজনকে। সো এরকম সিচুয়েশনেও আমরা আসলে শ্যুট করেছি। এবং আরেকজন ডিরেক্টর তুহিন হোসেন, তার সাথেও আপনি বেশ কয়েকটা কাজ করেছেন, এবং তিনি বলছিলেন যে আপনার কাছে আপনার পরিবারই সব। বিয়ের আগে ছিল আপনার মায়ের সাথে পরিবার, এবং বিয়ের পরে হচ্ছে স্ত্রীর সাথে পরিবার। এবং আপনাকে দেখে অনেকে ভাবে যে একটু নাকি রুড কিংবা রুড়ো, কিন্তু বাস্তবে আপনি স্ট্রেট ফরওয়ার্ড, এবং কাউকে যদি ভালো না বাসেন তাহলে সেটা বোঝা যায় আপনার ফেস দেখে। এবং আরেকটা কথা তুহিন হোসেন বলেছেন, যেটা আমিও জানি, যে আপনি অনেককে সাহায্য করেন, এবং সেটা পেছন থেকে। করোনার সময় আপনি তুহিন হোসেন যখন একটা সংগঠনের হয়ে কিংবা নিজেদের মতো হেল্প করছিলেন, তখন আপনি বারবার খোঁজ নিয়েছেন যে কার কী লাগবে, অমুক ভাই কি ভালো আছে কিনা, তমুক ভাই কি খারাপ আছে কিনা, এরকম অনেক কিছু আপনি জিজ্ঞেস করেছেন। ভাই দিন শেষে এটা একটা ফ্যামিলির মতো, কারণ দেখা যায় যে একটা মানুষের সাথে আমার আজকে একটা সেটে দেখা হলো, সে হয়তো বা ট্রলিম্যান, কিন্তু তার সাথে আবার আমার কিন্তু 1 মাস পর দেখা হবে আরেকটা সেটে। তো ঘুরে ফিরে কিন্তু এই মানুষগুলোর সাথেই বেশি সময় কাটানো হয় নিজের পরিবারের চাইতে। সো এই কারণে এদেরকেও কিন্তু আমি পরিবারের মতোই ভাবি। সো করোনার টাইমটা তো সবার জন্যই খারাপ গিয়েছে। ওই টাইমে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোর প্রতি একটু সহমর্মিতা বা একটু কি বলবো সৌহার্দ্য বা কিছু একটু দেখানো উচিত, বিকজ তারা ডিজার্ভ করে ভাইয়া। এখন এমনও অনেক মানুষের সাথে আমার ধরেন কথা হয়েছে ওভার দ্য ফোন, বা তাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করেছি, আমি বলবো না প্রপারলি করতে পেরেছি কি না, যাদেরকে আমি চিনিও না। এমনও হয়েছে যাদের সাথে আমার ওভার দ্য ফোনেই ফার্স্ট কথা হয়েছে, কিন্তু সে আমার সাথে কখনো সেটে কাজ করে নাই, কিন্তু অন্য সেটে সে ঠিকই একজন ট্রলিম্যান অথবা ক্যামেরার লোক। সো আমার কথা হলো তার প্রয়োজন ছিল, তাকে আমি চেষ্টা করেছি দেওয়ার। কিন্তু আমি ভাই এইটা আসলে
বলার কিছু বলার না, কিছু কারণ নাই, হচ্ছে তবে- দান করলে এক হাত থেকে করলে আরেক হাত জানার কিছু যাতে নাই। হ্যাঁ তবে আমি এই প্রসঙ্গটা তুললাম এই কারণে যে একজন মানুষ এমনি এমনি সাফল্য পায় না। এই যে আপনি চেনা অচেনা সবাইকে হেল্প করেছেন, তাদের দোয়া হয়তো আপনার সাথে আছে। ভাই ওই যে তুহিন ভাই একটা কথা বললো না, সে আমাকে খুব ভালো চেনে, এই কারণে এই কথাটা বলছে। হি ইজ লাইক আ ফ্যামিলি মেম্বার টু মি। সেটা হচ্ছে আমার যখনই রাগ ওঠে কারোর প্রতি, মানে ধরেন সেটের মধ্যে কেউ এরকম একটা করলো, কেউ একটা কথা বললো, আমি না ইনস্ট্যান্ট মানে আমার ফেসটা এমন হয়ে যায় যে আমি শো করে ফেলি। তখন আমি এখন আনকমফোর্টেবল ফিল করলে আপনি বুঝতে পারতেন ভাই, কিন্তু আমি কিন্তু খুব রিল্যাক্স আছি আপনার সেটে। তো আমার কথা হলো আমি না শো করে ফেলি। তো আমি না সবার আগে গাড়িতে উঠে তারে ফোন দিই যে ভাইয়া এরকম হয়েছে, সেই কথাটা বলছে, আমার কি এরা বলা উচিত ছিল, আমার কি রিয়েক্ট করা উচিত ছিল। সে সবসময় আমাকে ঠান্ডা করে, এবং সে এত ভালো একটা মানে মানে সাইকিয়াট্রিস্ট আমি বলবো, মানে খুব সুন্দর করে সে গুছায় কথা বলে এবং আমাকে বোঝায়। আমার একটা খুব খারাপ সময় সে আমাকে হেল্প করেছে, খুব খারাপ সময় আমি বলবো, মানে সেটা হচ্ছে আমি মানসিকভাবে ঠিক ছিলাম না 2022 এর দিকে, 21-22 এর দিকে আমি খুব মানে একটা সম্পর্কের মধ্যে আমি খুব বাজে সিচুয়েশন ছিলাম। সে আমাকে খুব সাপোর্ট করেছে, এটা আমি ফোনে কথা বলা, রাত 3টার সময় আমি তাকে ফোন দিয়েছি, সে ওই মুহূর্তেও ঘুম ভেঙে আমার সাথে কথা বলেছে। তিনি কিন্তু আরেকটা কথা বলেছেন, আচ্ছা, এখন পর্যন্ত যৌবন টাইম মেনে চলে, ভবিষ্যতে কি করবে যায় না। ভাইয়া আমার নাটকে 12 বছর ক্রস করেছে, কিন্তু 13 বছর চলছে যদি আমি 2013 থেকে নাটক শুরু করে থাকি। সো এখন পর্যন্ত যদি করে থাকি, আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে ভবিষ্যতেও মানে এটা মেনটেন করব। তো আরেকটা বিষয় অনেকের কাছেই শোনা এবং এই ডিরেক্টরদের কাছে শোনা যে আপনি মিথ্যা বলেন না সচরাচর। হ্যাঁ ভাই, মিথ্যা বলতে চাই না আসলে, ধরেন খারাপ লাগলো মুখের উপর বলে দেই। যেমন আমি ওই যে প্রত্যয়ের কথায় আমার একটা জিনিস মনে পড়লো, যে একটা নাটক করেছিলাম রাত 11:30টার পর প্রবেশ নিষেধ, মানে গল্পটাই ছিল হচ্ছে যে 11টার পরে এই ঘরে ঢুকা যাবে না, গল্পটা এটাই। তো এই গল্পটা আমি আসলে ডিরেক্টরদের কাছে অনেক গল্প চাই, মানে হচ্ছে পছন্দ করার জন্য। ওরা যখন অ্যাপ্রোচ করে আমি বলি আগে গল্প দেন, হোয়াটসঅ্যাপে আমি গল্প পড়ি। সো এই গল্পটা আমি আসলে লক করেছি ধরেন 2 বছর আগে, কিন্তু আমি কাজটা করি নাই। আমি তাকে বলেছিলাম যে এই গল্পটা করলে আমিই করব, এই গল্পটা আপনি রাখেন। এবং তার ডেডিকেশন কি, তার অনেস্টি কি, সেই ডিরেক্টর এই কাজটা কাউকে নিয়ে করেন এবং অন্য কাউকে দেয় না। 2 বছর না 1.5 বছর পর ওই গল্পটা আমি করছি আমার ফেভারেবল টাইমে। সো যখন আমি করছি তখন সে আমাকে এটা বলতে বাধ্য হয়েছে যে আপনি কথা দিয়ে কথা রাখেন, যে আপনি কমিটমেন্ট করেছিলেন যে আপনি এই গল্পটা করবেন, আপনিই করলেন গল্পটা, কিন্তু আমার সময় অনুযায়ী আমি করেছি। তো আমি তাকে বলেছিলাম যে আমি কাজটা করব, গল্পটা খুব সুন্দর। বাহ, তো এরকম ডেডিকেশন থাকলে যে কেউ সাফল্য পায়। সে আসলে ফোকাস ছিল আপনাকে নিয়ে কাজ করবে, সে তার সাফল্য পেয়েছে। এবার আপনার নায়িকাদের কথা বলি। আমার নায়িকাদের মেহজাবিন চৌধুরী ইউনিভার্সিটি নাটকেও ছিল আপনার প্রথম ধারাবাহিকে, সে ছিল কে? হ্যাঁ ছিল হ্যাঁ। এবং তার শেষ নাটকেও আপনি ও হ্যাঁ হ্যাঁ, যে Best বেসন Friend 2.0 তো মেহজাবিন বলেছে তার ওয়ান অফ ফেভারিট কোস্টার হচ্ছে গিয়ে জোভান। সো এবং সুইট অফ হার। জোভানকে আমি সবসময় দেখেছি যে অন অ্যান্ড অফ দুইটা স্ক্রিনে সবসময় সিরিয়াস। ওকে আমি কখনো ফান করতে দেখিনি, আসলে কি? হ্যাঁ মানে আমি একটু ইন্ট্রোভার্ট, তো মানে আমি ওরকম আসলে ফান টান কম করি, কিন্তু যার সাথে কমফোর্টেবল ফিল করি তাদের সাথে করি। অ্যান্ড মেহজাবিনের সাথে আমার আসলে যত কাজ হয়েছে, আপনি বিশ্বাস করবেন, একটা সত্যি কথা বলি, মেহজাবিনের একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে ডোন্ট বি স্কেয়ার্ড মেহজাবিন। বেশি কোনো একটা হিউজ সিক্রেট বলবো না, ডিপ ডাউন সিক্রেট বলবো না, এটা বলবো সেটা হচ্ছে মেহজাবিনের সাথে আমার ফার্স্ট কাজ হয়েছে ইউনিভার্সিটিতে। স্টার্টিং ফ্রম দ্যাট যদি 2013ই ধরি, তাইলে বেস্ট ফ্রেন্ড 2.0 করেছি আমরা এই বছরই তো করলাম, এই বছর 2025 এ করেছে, গত তাহলে- বছর। ও গত বছর করেছি তাইলে নতুন বছর শুরু হয়ে গেছে তো। এক্স্যাক্টলি। তো আমি এখন 2025-এই পড়ে আছি আসলে। সো 12 বছরের এই যাত্রায় মেহজাবিনের সাথে আমি প্রচুর কাজ করেছি, অফুরন্ত কাজ করেছি, কিন্তু বেস্ট ফ্রেন্ড 2.0 শুটিং করতে গিয়ে ওর সাথে আমার সবচাইতে দীর্ঘ কনভারসেশন হয়েছে। কোথায়? চিটাগংয়ে শ্যুট করে ফেরার পথে প্লেনের 1 ঘন্টা, যেই 1 ঘন্টা আসলে কারো কিছু করার থাকে না, ওই 1 ঘন্টা ওর সাথে আমার এই 12 বছরে ফার্স্ট এই এত কথা হয়েছে। কারণ আপনারা দুজনে ইন্ট্রোভার্ট, আমি কখনো ওকে ঠেকায় পড়ে হয়তো কথা হয়ে গেছে। আমি জানি না, কিন্তু মানে শি ওয়াজ আস্কিং মি অ্যাবাউট ম্যারেজ। ওকে, তার কদিন পরেই ও বিয়ে করেছে। সো শি ওয়াজ আস্কিং মি হাউ ইজ ম্যারেজ টু ইউ, মানে আমি আসলে রিসেন্টলি তখন বিয়ে করেছিলাম, তো আমি তখন বলছিলাম ওকে যে আসলে ম্যারেজটা আমার জন্য কি। অ্যান্ড শি ওয়াজ টেলিং মি অ্যাবাউট ফিল্মস,
অ্যাবাউট ফেস্টিভ্যালস, সো এগুলোও শুনছিলাম। সো এইটা ওর সাথে আমার মানে সবচাইতে সর্বোচ্চ কনভারসেশন আর কি। তো এফ ফর ফিল্ম, এফ ফর ফেস্টিভ্যাল, এফ ফর ফুড নিয়েও একটু কথা বলি। সাবিলা নূর আপনার আরেকজন কোস্টার, সেও কিন্তু আমাকে বেশ কিছু কথা বলেছে। সিক্রেটস বলেছে? সিক্রেট সাবিলা তো সিক্রেটস জানার কথা না। জানে, আই ডোন্ট নো। বলেছে আচ্ছা, কি যে বলেছে? জোবান সব সময় সেটে বাসা থেকে নাকি খাবার নিয়ে That's আসে, good. এবং সে খুব ডায়েটের ব্যাপারে খুব বেশি স্ট্রিক্ট। দ্যাট ইজ গুড। হ্যাঁ, গুড, কিন্তু বাট ইজ ইট ট্রু? ইটস ট্রু, মানে আমি গত কয়েক বছর ধরে আমি এগুলো খুব মেনটেন করছি। যেমন হচ্ছে হেলদি ফুডটা খাওয়ার চেষ্টা করি, যেই ফুডটা হেলদি বা একটা ভালো তেল দিয়ে বানানো। সো এইটা মেনটেন করার আমি চেষ্টা করি, খারাপ তেলে যাতে খাবারটা না হয়। যেমন শুটিংয়ের খাবার আমি লাস্ট কবে খেয়েছি আমার নিজেরও মনে নাই। তাই? শুটিংয়ের খাবারের প্রতি কিন্তু মানুষের আলাদা একটা ফ্যাসিনেশন থাকে, কালা ভুনা। কালা ভুনা, এফডিসির খাবার, কিন্তু আমি লাস্ট কবে খেয়েছি আমার নিজেরও মনে নাই, বাহ। এই আর কি। তো এবার আপনার বন্ধুদের কথা শুনি। আমি তো মেহজাবিন সাবিলার কথা বললাম, এবার আপনার কাছ থেকে শুনি। আপনার একটা ফ্রেন্ড সার্কেল আছে যেটাকে আপনারা অলমোস্ট লাইক ফ্যামিলি হিসেবে ট্রিট করেন। সেখানে সিয়াম আছে, তৌসিফ আছে, টয়া আছে, সাফা কবির আছে, এবং আরো বেশ কয়েকজন আছে। শুধু সিয়াম বললে হবে না, সিয়াম অবন্তী আছে, তৌসিফ জারা আছে। ওকে, হ্যাঁ, রাইট। তো আপনার কি মনে হয় যে মিডিয়াতে আসলে সত্যি ফ্রেন্ডশিপ সম্ভব, নাকি যা দেখা যায় তা সত্যি নয়? সম্ভব তো, আমরা তো করে দেখালাম। আমাদের ফ্রেন্ডশিপ যদি ধরি, আমাদের তো 10 বছরের বেশি হয়ে গেছে আমাদের পরিচয় বা যোগাযোগ। প্রথম দিকে হয়তো বা ফ্রেন্ডশিপ ছিল না, প্রথম দিকে হয়তো বা কাজের জন্য দেখা হতো, প্রথম দিকে হয়তো বা সেটে দেখা হতো, সবার স্কেজুয়াল মিলতো একসাথে, শুটিংয়ের জন্য দেখা হতো। কিন্তু আস্তে আস্তে সেটা তো আড্ডাতে রূপান্তরিত হয়েছে, সেটা তো আস্তে আস্তে মানে ফ্যামিলি টু ফ্যামিলি কানেক্টেড হয়েছে। সো এটাকে তো ফ্রেন্ডশিপ বলাই যেতে পারে, এবং এতটুকুও তো অন্যদের মধ্যে নেই। মানে এরকম অনেক আর্টিস্ট আছে যাদের মধ্যে এই বন্ডিংটা নেই। সো আই এম ভেরি প্রাউড টু কল দিস আ ফ্রেন্ডশিপ। তবে আমি শুনেছি যে আপনারা এক এক ফেস্টিভ্যালে এক একজনের বাসায় যান আর কি, কখনো টয়ার বাসায়, কখনো সাফার বাসায়, এরকম। তা আপনার মনে হয় না যে আপনি যেরকম যেমন আমার বাসা এই নতুন বাসা নেওয়ার প্রথম এইটাই ছিল হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে আমি ইয়ে করবো, এবং টয় একটা ভ্লগও আপলোড করেছিল এরকম। সো ওইটা আমার খুব ফেভারিট একটা ভ্লগ, মানে সবাই মিলে, এবং সিয়ামের ছেলেটা তখন ছোট, সো ও খুব পার্টিসিপেট করতেছে, সবার সাথে খেলতেছে। সো এটা আমার খুব ফেভারিট আর কি, মানে এই জিনিসটা। তো আপনার মনে হয় না যে সিয়ামের সাথে আপনি অবধি বললেন, কিংবা তৌসিফের সাথে যারা বললেন, সাফার সাথে ওরকম একটা নাম থাকা বলতে উচিত? তো চাই সাফা, হোয়াটস রং উইথ ইউ? বয়স হয়ে যাচ্ছে, আমি বলতে চাই, একটা নাম বলতে চাই, প্লিজ লেট আস। অফকোর্স আমরা চাই যে নতুন বছর শুরু হয়ে গেছে, তো সাফা কবিরের জীবনও হ্যাঁ, নতুন কেউ আসবে, হ্যাঁ, বা পুরানো কেউ আসুক, কিন্তু নতুন করে বিয়েটা নতুন করুক। ভাবে আসুক। আমরা অ্যাটলিস্ট বিয়েটে খাই আর কি। হ্যাঁ। যাই হোক, আমি একটা সিনেমা দেখেছিলাম যে একটা লাইন থাকে, আপনিও হয়তো জানেন, যে কোনো ফ্রেন্ডের যখন খারাপ হয়, কিংবা ফ্রেন্ড যখন ফেল করে তখন খারাপ লাগে, কিন্তু ফ্রেন্ড যখন ফার্স্ট হয় তখন বেশি খারাপ লাগে। তৌসিফ মাহবুব যখন লাস্ট টাইম মেরিল প্রথম আলো পুরস্কার পেল, আপনিও সেখানে নমিনিস ছিলেন। জি, বুকে হাত দিয়ে বলুন তো, খারাপ লাগেনি? হ্যাঁ, বুকে হাত দিয়ে বলছি যে আমার খারাপ লাগে নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে ও একটা বেটার ড্রামার জন্য অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে, অনেস্টলি যদি বলি। লাভ শাভ ইজ নট আ ড্রামা দ্যাট অ্যান আর্টিস্ট শুড গেট অ্যাওয়ার্ডেড ফর। মানে আমি অনেস্টলি বলি, হি ডিজার্ভস দ্য অ্যাওয়ার্ড, এটাতে কোনো সন্দেহ নাই। ওই বছরে সে অনেক ভালো ভালো কাজ করেছে। আমার কাছে মনে হয় নট লাভ শাভ। দেখেন, লাভ শাভের ডিরেক্টর কিন্তু আমার সবচাইতে ক্লোজ, প্রবীর রয় চৌধুরী। নো অফেন্স টু হিম, কিন্তু প্রবীর রয় চৌধুরীর এত সুন্দর সুন্দর কাজ, তৌসিফের এত সুন্দর সুন্দর কাজ, সো আমার কাছে মনে হয় হি শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ফর আ বেটার ড্রামা। এটা আমার কাছে মনে হয়। এখন অডিয়েন্স কাকে কিসের জন্য দেবে সেটা তো আসলে আমরা এখান থেকে বুঝতে পারি না, কিন্তু কার প্রথম কোনটা ভালো স্টেজে লাগে। কিন্তু ভাই অনেকগুলা নাটক থাকে, সেখান ওখান থেকে হয়তো- কিন্তু ক্যাটেগরাইজড হতে হতে কিন্তু লাস্টে গিয়ে লাভ সেখান থেকে হয়তো অডিয়েন্স লাভসাবকে বেছে নিয়েছে, হয়তো আপনার পছন্দ না, হয়তো আমার পছন্দ না, হয়তো অডিয়েন্সের পছন্দ। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আপনি বুকে হাত দিয়ে বলতে বললেন, Of আমার course, কাছে of কিন্তু ও অ্যাওয়ার্ড পেয়েছে এর জন্য খারাপ লাগেনি। আই এম ভেরি প্রাউড দ্যাট মাই ফ্রেন্ড গট অ্যাওয়ার্ডেড, বিকজ আমার কাছে মনে হয় যে আমাদের জেনারেশনের হি ইজ দ্য ফার্স্ট ওয়ান হু গট মেরিট প্রথম আলো অ্যাওয়ার্ড, অ্যান্ড আই শুড বি ভেরি হ্যাপি ফর ইট। কিন্তু আমার কাছে মনে হয়েছে হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, হি শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ফর আ বেটার ড্রামা, বিকজ হি হ্যাজ আ লট অফ ড্রামাস। সেটা আপনি তাকে বলেছিলেন, কেবল উইশ করেছিলেন? ওর সাথে আমার আসলে ওইভাবে এরপরে কথা হয়নি, মানে একটা জানি না কেন ওই অ্যাওয়ার্ডের পর মানে ওর সাথে আমার কথা হয়নি ওরকম ভাবে, দেখা হয়েছে খুব কম।
তো আপনার আরো দুজন ফ্রেন্ড নিয়ে একটু শুনি, যাদের আপনি একদম কি বলবো বাম অলিন্দ ডান অলিন্দকে রাখেন আর কি। এবং কিছুক্ষণ আগে একজনের নাম বলছিলেন লিঙ্কন, এবং আরেকজনের নাম হচ্ছে আরাফ। যে Oh my আরাফ হচ্ছে God. কি মাস্টার মাইন্ডে ক্লাস কেজি 2-তে থাকলে আপনাকে খুব জ্বালাতো, সেটাই আমি জানি। ও হচ্ছে মাস্টার মাইন্ডে কেজি 2-তে ওর সাথে আমার ফার্স্ট দেখা। সো ও আমার ফ্রেন্ড ছিল না কখনোই, নেভার, বিকজ ও সব থেকে বান্দর ছেলেটা ছিল ক্লাসের। এবং আমি আসলে ছোটবেলায় অনেক বেশি ফর্সা ছিলাম, আমার ঠোঁটগুলো আরও বেশি গোলাপি ছিল। সো আমাকে অনেক পচাইতো, এবং ও আমাকে একটা ওয়ার্ড বলে পচাইতো। কি ও বলতো হেই গার্ল, এইটা যে বলতো মানে আমার এত গায়ে লাগতো। আর আমি তো ইন্ট্রোভার্ট ছিলাম, আমার খুব ইগোয়েস্টিক ছিলাম আমি। সো ক্লাস মানে 5-এ আপনি যখন ছোটবেলা পড়ি- থেকে বুলিং এর শিকার হতেন? হ্যাঁ, তাও বুলিং এর friend শিকার, আমি দের খুব দ্বারা? বুলিং এর শিকার হয়েছি। এবং দেখেন যে আমার বেস্ট ফ্রেন্ড, তার দ্বারা বুলিং এর শিকার হয়েছি। আমি কি জানতাম যে এই ছেলেই আমার বেস্ট ফ্রেন্ড হবে এখন একটা সেটা সময়? প্রতিশোধ নেওয়া হয় না? প্রশ্ন নেই তো, ওরে তো এখন অনেকভাবে মেন্টালি আমি অনেক প্যারা দেই। সো যাই হোক, তো যখন ক্লাস 5-এ পড়ি তখন তো মোটামুটি ধরেন কম, তখন কি বয়ঃসন্ধিকাল চলে কিনা আমি নট শিওর। না, একদম ছোট। সো যখন ক্লাস 5-এ পড়ি তখন আস্তে আস্তে ধরেন আমরা তো কম্বাইন ছিল, ছেলে মেয়ে একসাথে। সো আমাদের ক্লাসে কিছু মেয়ে ছিল সুন্দর। সো আই নো খুব পিচ্ছি ছিলাম তারপরেও, কিন্তু তারপরে ওদের সামনে যখন পচাইতো না, ওদের সামনে হেই গার্ল, তখন এত গায়ে লাগতো, এত লাগতো। সো আমি ওরে কখনো পছন্দ করতাম না। এরপর আমি স্কুল শিফট করে ফেললাম। তারপরে আবার ওর সাথে আমার যখন আবার নাটক করা শুরু করলাম, ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুঁজি 2009-এ। তারপরে 9-এ অ্যাকাউন্ট খোলার পর তারপর যখন 11-12 থেকে কাজ করা শুরু করলাম, তখনও আবার যোগাযোগ করছে আমার সাথে, যোগাযোগ করে দেখা করছে। ও ছিল এতেছে ধানমন্ডির একটু মাস্তান টাইপের, মানে একদম বিগড়ে যাওয়া ছেলে। এরপরে ও সুন্দর মতো ওর সাথে আবার দেখা করছে, আমাদের বন্ডিং হয়েছে। এরপরে আসলে ওগুলা ছেড়ে একদম পুরো আমার সাথে এখন মানে পুরোপুরি ইনভলভড। হি ইজ অলসো আ ফ্রেন্ড অ্যান্ড আ ব্রাদার টু মি। এবং স্টার হওয়ার পর লিঙ্কনের সাথে আপনার পরিচয়, যিনি আপনার ভক্ত ছিলেন, এবং আপনাদের প্রথম দেখাটাও হয়েছে একটা রেস্টুরেন্টে। হ্যাঁ, মানে ও হচ্ছে, আমি ধানমন্ডি 27-এ আমাদের ক্যাম্পাস ছিল, আমার ইউআইউর ক্যাম্পাস। সো এর পাশেই ওর ইউনিভার্সিটি ছিল। সো আমাদের ক্যাম্পাস, আমার মানে ক্লাস করার পর আমার কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে আমরা খেতেই বের হয়েছিলাম পাশে একটা ছোট রেস্টুরেন্টে। সো ও আমাকে তার কয়েকদিন আগেই আছে ফেসবুকে টেক্সট পাঠাইছিল যে আপনার কাজ ভালো হচ্ছে, আমি ইউনিভার্সিটি নাটকটা দেখছি, ক্যারি অন। তো ওখানে তখন আমি খুব খুশি হয়ে গেছিলাম, কারণ তখন তো এরকম মেসেজ আসতো না। এখন তো অনেক মেসেজ আসে, তখন রিপ্লাই দেওয়া হয় না এখন। কিন্তু তখন আসলে এই মেসেজটা আমি রিপ্লাই দিয়েছি এবং খুব খুশি হয়ে গেছিলাম। তারপরে এই এক কথা দুই কথায় আসলে ফোনের নাম্বার আদান প্রদান করা হয়েছে। তো সেদিন ও আমাকে দেখে ফোন দিছে, আচ্ছা আপনি কি ইয়েলো টি শার্ট পরা, হ্যাঁ আপনি কি রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছেন? আমি বলি হ্যাঁ। বলে আমি তো পাশেই আপনাকে দেখতেছি। আমি বলি আচ্ছা আসেন না তাহলে একটু পরিচয় হই। এই থেকে আর কি ওর সাথে আমার ভাইয়া ধরেন এই 12 বছরের যে ফ্রেন্ডশিপটা, এর মধ্যে 8 বছর ওকে আমি তুমি করে বলছি। ওকে এই রিসেন্ট 3-4 বছর ধরে তুই করে বলি। এই বিষয়টা অনেকে খুব পজিটিভলি দেখে, এবং আমার খুব ভালো লাগে। হয় না যে আমরা অনেকে মিডিয়াতে যখন কাজ করি, আমাদের 24 ঘন্টায় তো কাজ করতে হয়, তো মিডিয়ার মানুষরা ছাড়া আমরা আশেপাশে খুব একটা তাকাতে পারি না, কিংবা আমাদের সময় হয় না। কিন্তু আপনি সেই ছোটবেলার বন্ধুকে আবার নতুন করে ফিরে পেয়ে, এবং আপনার ভক্তকে ফ্রেন্ড এবং ভাইয়ের মর্যাদাতে, আপনি দেখা যায় যে মিডিয়ার মানুষদের সাথে তাদের মিশাচ্ছেন, কিংবা তাদের সাথে বেশি সময় কাটাচ্ছেন। এই বিষয়টা আমার অনেক ভালো লাগে। এবং ভাই ওদেরকে কি বলবো, মানে ওরা আমাকে যে পরিমাণে ভালোবাসে, মানে আমি আসলে ওদেরকে সেই পরিমাণে হয়তো ভালোবাসতে পারি না। ওরা আমার, মানে আমি খুব কৃতজ্ঞ ওদের কাছে, কারণ আমার খুব খারাপ সময় ওরা আমার পাশে থেকেছে, কখনো আমার সাইড থেকে যায় নাই। ইনফ্যাক্ট আমি যদি এখনও ফোন দিয়ে বলি যে একটু আয় তো এখানে, মানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একবার ভাইয়া, আই ওয়াজ ড্রাইভিং আ কার। সো সামহাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সকাল 9টার দিকে আমি শুটিংয়ে যাচ্ছিলাম। ওই মুহূর্তে পর্যন্ত মানে আমি কাকে ফোন দিব, আমি কিন্তু সবার আগে আমার বাবা মাকে ফোন দিই নাই। ওই মুহূর্তে আমি আমার বন্ধুকে ফোন দিছি, এবং কাকে, আরাফকে ফোন দিছি, এবং ও দৌড়ায় চলে আসছে, এবং ওই সিচুয়েশনটা মানে পুরোপুরি ঠিকঠাক করছে। আসলে লাইফে এরকম বন্ধু থাকলে আসলে আর কি লাগে, আর কি লাগে। হ্যাঁ, আমি একটু ভক্তদের প্রসঙ্গে জানতে চাই। ভক্তরা তো অনেক ধরনের পাগলামি করে আপনাদের নিয়ে, তারকাদের নিয়ে। আমিও দেখেছি আপনি কোথাও গেলে একদম ভিড় লেগে যায়। তো কিছু পাগলামির গল্প শুনি দু একটা। পাগলামির গল্প কি, মানে খ্যাতির বিড়ম্বনা। খ্যাতির বিড়ম্বনা। একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে রিসেন্ট ইয়ার্সে যেটা হচ্ছে, ফেসবুক আসার পর থেকে, বা ফেসবুকটা বেশি ম্যাস লেভেলে চলে যাওয়ার পর থেকে যেটা হচ্ছে, এবং ফেসবুকে মনিটাইজেশন আসার পর থেকে যেটা হচ্ছে, পিপল ওয়ান্ট টু ক্যাপচার পিকচার্স অ্যান্ড টেক ভিডিওস অফ আস রাদার দেন টকিং টু আস। মানে ওরা এসে যে আমাকে বলবে ভাই আপনাকে আমি পছন্দ করি, আপনার কাজ ভালো লাগে, আপনার এই নাটকটা আমার ভালো লেগেছে, বা এই নাটকটা দেখে আপনার ভক্ত হয়েছে, এগুলো কেউ কিছু বলে না। এটা খুব পীড়া দেয় আমাদেরকে, এটা খুব কষ্ট লাগে ভাইয়া। কষ্ট লাগে কেন? বিকজ হচ্ছে
এবং আমি অনেক সময় দেখি যে অনেকে ছবি তুলতে আসে, ভিডিও করতে আসে, কিন্তু তার নামটাও হয়তো অন্য নাম বলছে। দে ডোন্ট ইভেন বদার টু আস্ক পারমিশন। এরকমও কিছু মানুষ আছে যে এসে ক্যামেরাটা মুখের সামনে ধরে ফেলে, কিন্তু একটাবার পারমিশন নেয় না। সো আমি কি আশা করি? আমি আশা করি যে একজন ভক্ত বা একজন ভালোবাসার মানুষ, একজন ওয়েল উইশার, সে আমাকে বলবে যে ভাই Decent হবে। আপনার ওই নাটকটা আমার খুব পছন্দ ছিল। আপনি জানেন যে ধরেন ঢাকার বাইরে শ্যুট করতে গেলে এগুলো আমরা অনেক বেশি পাই। 100 জনের মধ্যে আমি হাতে গুনে বলে দিতে পারবো 5 জন এসে শুধুমাত্র কথা বলে যে ভাই আপনার ওই নাটকটা ভালো লাগছিল, কিন্তু 95 জন মানুষ ছবি আর ভিডিও করতে আসে, যেটা খুব কষ্ট দেয় আমাদেরকে। সত্যি আসলে কষ্টের বিষয়। তবে আমরা একটু সুখের বিষয়গুলো স্মরণ করতে চাই। যেমন কিছুদিন আগে আপনি মেগাস্টার শাকিব খানের সাথে দেখা করেছেন, এবং যেখানে আরও বেশ কয়েকজন অভিনেতা ছিল। মেগাস্টারের কাছ থেকে কি কি অ্যাডভাইস পেলেন সেদিন? মানে হি ইজ আ লাইব্রেরি অফ নলেজ। একদম। তার যে ভাস্ট এক্সপিরিয়েন্স, তার সাথে 5 মিনিট 10 মিনিট এনাফ না। ইফ ইউ আর লাকি এনাফ, ইফ ইউ গেট দ্য চান্স টু টক টু হিম ফর 1 আওয়ার অ্যাট লিস্ট, মানে আমি বলবো যে আই এম প্রিটি লাকি। মানে 1 ঘন্টা যদি সময় পাওয়া যায় ওনার সাথে কথা বলতে, তাহলে আর কিছু লাগে না। বিকজ আমি, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম মিটিং হিম। আপনি বিশ্বাস করবেন, আমি 20 মিনিট থেকে 30 মিনিট ছিলাম ওনার সামনে। এমনিতে আমি শুনেছি যে ভোর হয়ে গেছিল অনেকের কথা আমি বলতে এতক্ষণ বলতে। ছিলাম না, আমার আচ্ছা। চলে যেতে হয়েছিল পার্সোনাল কিছু কারণে। সো আমি ভাই যে 20 থেকে 30 মিনিট ওনার সামনে ছিলাম, আমি মুগ্ধ হয়ে ওনার কথা শুনেছি। মানে দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল ওয়ার্ড দ্যাট আই আটার্ড ফ্রম মাই মাউথ। মানে একটা কথাও আমি বলতে পারি নাই, বিকজ আমি মুগ্ধ হয়ে তার কথা শুনেছি। মানে হি ইজ, আমি বললাম না, হি ইজ মানে লাইব্রেরি অফ নলেজ। এবং তার যে এক্সপিরিয়েন্স, নো ওয়ান ক্যান বিট হিম। মানে ইন দিস জেনারেশন, মানে আমি কি বলবো, মানে ইটস লাভলি মিটিং হিম। অবশ্য আমারও সৌভাগ্য হয়েছে তার সাথে অনেকবার কথা বলে। আমিও দেখেছি যে তার এই যেটা আপনি বললেন যে লাইব্রেরি এবং নলেজ, হ্যাঁ, তার ভেতরে আসলে সারা বিশ্বের, এবং সে সারাক্ষণ ফিল্ম নিয়ে থাকে। ফিল্মই তার সব কিছু। একদম। আমি যদি আপনার ফিল্ম নিয়ে কথা বলি, আমি এই কমন প্রশ্নটা করব না আজকে, যে ফিল্ম কবে করছেন, নায়ক হিসেবে আপনাকে কবে পাচ্ছি, কারণ আমি আপনার অ্যান্সারটা জানি, এবং সেটি হচ্ছে আই এম নট রেডি রাইট নাও। থ্যাংক ইউ ফর নট আস্কিং মি দিস কোয়েশ্চেন। বাট মাই কোয়েশ্চেন ইজ, রেডি হতে কি লাগে, নাকি আপনার ইচ্ছেই নেই আপনার কখনো নায়ক হিসেবে বড় পর্দায় আসা? ভাই বড় পর্দা ইজ এ বিগ থিং। এটা আসলে আমি চাইলাম করে ফেললাম, এটা চাই না, কারণ আমি আসলে করছি, ইউ নো দ্যাট। সো আমার একটা এক্সপিরিয়েন্স আছে ছোট, এই কারণে আসলে আমি ওই জিনিসটা থেকে অনেক অনেক বেশি ভীত। সো বড় পর্দার জন্য আমি আসলে নিজেকে প্রিপেয়ার করব, আমি মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার করব, যেটা আমার খুব দরকার। মানে এইটা আমি খুব চাই, এবং নাটক থেকে একটু বিরতি তো নিবই অবশ্যই। সো যেভাবে নাটক করছেন, হুট করে বিরতি নেওয়া তো সম্ভব না। তার সম্ভব মানে না, আপনার true, হ্যাঁ। অচিরে এই ফিল্মে দেখার সম্ভাবনা নেই। আমি তো চাই না, মানে খুব অচিরেই আমি চাই না। আমি চাই হোক, ভালো সময় হোক, মানে এখনো তো সময় আছে। অবশ্যই অবশ্যই। নিশো ভাই ফিল্মে গেছে কত বছর বয়সে? অনেক বছর তাহলে পরে। অনেক বছর পরে গিয়েছে। তো আমার কাছে তো সময় আছে। একদম, আমরা অপেক্ষায় থাকলাম। আমরা একটু পরিবার নিয়ে শুনতে চাই। বাবার প্রসঙ্গ আসছিল, বাবা শ্রদ্ধেয় কবির আহমেদ। জি। এবং তিনি, আপনি বলছিলেন 15 বছর বেশি সময় দেশের বাইরে ছিলেন, এবং অনেকটা সময় আপনি বাবাকে মিস করেছেন। জি। কোন কোন মুহূর্তে বাবাকে সবচেয়ে বেশি মিস করতেন? বাবাকে মিস করেছি যখন ক্লাস 7-এ পড়ি, তখন বাবা গিয়েছে আর কি। সো আমার আসলে অনেক বড় বড় লাইফের অ্যাচিভমেন্টগুলোতে এবং অনেক বড় বড় কিছু সিচুয়েশনে আমি লাইফে বাবাকে পাইনি। যেমন এইচএসসি পরীক্ষার টাইমে, এসএসসি পরীক্ষার টাইমে, ইউনিভার্সিটিতে ভর্তির টাইমে, ইউনিভার্সিটির শেষে, বা আমি বলবো যে প্যারেন্টস মিটিংয়ে। তারপর একবার আমি স্কুল বাঙ্ক করেছিলাম, সবাইকে ডেকেছিল, ওখানে আমার বাবা যায়নি। সো এরকম অনেক সিচুয়েশন হয়েছে, কলেজেও মিটিং ছিল। সো এগুলোতে মিস করেছি অনেক, অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমাদের অভিমান করতেন? আমার বাবার সাথে আমার একটা অভিমান পর্ব ছিল, সেটা কখনো কারোর সামনে বলা হয়নি, স্বীকার করা হয়নি। যাই হোক, ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো সব মিটে গেছে। 22 সালে যখন এয়ারপোর্ট থেকে নামলেন, আপনারা যখন জড়িয়ে ধরেছিলেন, আই থিঙ্ক তখন। আপনি এত কিছু, হ্যাঁ এটা সত্যি কথা। আমি একটা অভিমান করেছিলাম, সে ল্যান্ড করার আগ মুহূর্ত পর্যন্ত, তাকে দেখার আগ মুহূর্ত পর্যন্ত আমার অভিমান ছিল। কিন্তু কিছু মানুষ আমাকে বলেছিল যে যতই অভিমান থাকুক, একবার চোখের সামনে যখন নিজের বাবাকে দেখবা, তুমি কিছু আর মনে রাখতে পারবা না, এবং এটা সত্যি।
আমি যখন নিজের চোখের সামনে তাকে দেখছি 15 বছর পর, সে যখন হাত বাড়ায় দিছে, আমি যখন তার বুকে গেছি, আমি একদম মানে আমার জাস্ট ইনস্ট্যান্ট সব কিছু ইরেজ হয়ে গেল আমার মেমোরি থেকে, যে কি অভিমান, কিসের কি। এরপর থেকে আমার বাবার সাথে আমার এত সুন্দর একটা সম্পর্ক, এবং আমার বাবাকে আমি আমার নিজের সন্তানের মতো পালি, আমার নিজের সন্তানের মতো ট্রিট করি। আমি আমার কোনো কিছু খারাপ লাগলে আমি তাকে বকা দিই, এবং তাকে আমি প্যাম্পার করি আমার বাবাকে। আমার বাবার কোনো কিছু লাগবে মুখ দিয়ে বলার আগে আমি বাবার সামনে হাজির করি। সেম অ্যাজ মাই মাদার। যখন থেকে আমি মানে ফ্যামিলির অল ইন অল হয়েছি, যখন থেকে আমি কন্ট্রিবিউট করা শুরু করেছি, আমার মার সব কিছু আমিই দেখি। সো আমি আমার বাবাকে এখন এইভাবে ট্রিট করি। একটু মায়ের প্রসঙ্গে বিস্তারিত জানতে চাই, কারণ বাবা যখন ছিলেন না, মায়ে ছিলেন বাবা, মায়ে ছিলেন মা। এবং আপনি জড়িয়ে ধরার কথা বলছিলেন না, যে হাগস এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। একবার আপনার জন্মদিনে আপনি পোস্ট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় যে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ এবং আমরা সহজে আবেগ প্রকাশ করতে পারি না, কিন্তু আজ জন্মদিনের প্রথম প্রহরে মা যখন আমাকে জড়িয়ে ধরে বললেন, বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি, সেই মুহূর্তটা নিশ্চয়ই অনেক বেশি স্পেশাল। এটা কিন্তু ট্রু ভাইয়া। মানে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের, স্পেশালি বড় ছেলেদের, অনেক সীমাবদ্ধতা থাকে। তারা বেশি আবেগপ্রবণ হতে পারে না। তারা তাদের ফিলিংস, তাদের ইমোশনস হাইড করে রাখতে হয়। তারা অনেক কিছুই শো করতে পারে না, কারণ তাদের উপরেই ফ্যামিলির সব কিছু। সো মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে হোক বা একমাত্র ছেলে হোক, তাদের উপর অনেক ভার, তাদের শোল্ডারে অনেক ভার থাকে, অনেক বোঝা। আরেকবার একটি স্ক্রিনশট দেখেছিলাম, মা বোধহয় আপনাকে দিয়েছিলেন, যে বাবা তুমি আজকে কোথায়, আউটডোরে? আজকে বাইরে তো অনেক তাপ, তুমি আমাদের জন্য যে কষ্ট করছো, তোমার জন্য অনেক দোয়া বাবা। হ্যাঁ, মা একটা খুব সুন্দর টেক্সট করছিল। আমার সারাদিনের ক্লান্তি, কষ্ট সব দূর হয়ে গিয়েছিল মানে ওই টেক্সট দেখে। সে লিখেছিল যে তুমি কষ্ট করো, বাইরে থাকো, এই রোদের মধ্যে পড়তেছো, অনেক গরম ছিল ভাই সিজনটায়, আর আমরা এসি রুমে আরাম করতেছি, খুব কষ্ট লাগে তোমার জন্য অনেক দোয়া, এরকম একটা কথা বলছিল আর কি। তো এইটা অনেক বড় জিনিস আমার জন্য, এই সামান্য একটা টেক্সট। হয়তো বা এই যে ফোন দিয়ে বলতে পারতো, এই যে মধ্যবিত্তর ব্যাপারটা চলে আসে আবারও, সে কিন্তু ফোন দিয়ে আমাকে এই কথাটা বলতে পারতো, কিন্তু সে বলতে পারে না। আমিও অনেক কিছু বলতে পারি না আমার মা বাবাকে। তবে আমার মনে হয় বলা উচিত, কারণ জীবন তো একটাই, আমরা কোনো আফসোস রেখে যেতে চাই না। যেরকম আপনার বোন ফারিহা আহমেদ লামিসা, তিনি আপনার জন্মদিনে একটি পোস্ট করেছিলেন যে সবাই তো একজন স্টার তারকা জোবানকে দেখে, কিন্তু তার পেছনে কত কষ্ট, কত স্ট্রাগল সেটা জানা না। আমরা আসলে তোমাকে নিয়ে অনেক অনেক গর্বিত, কারণ তুমি পুরো একটি ফ্যামিলির ভার বহন করেছো, যখন তোমার বয়সী অন্যরা কেয়ারফ্রিভাবে ঘোরাফেরা করে। কি বলবেন? ও আমার থেকে 5 বছরের ছোট আমার বোন, কিন্তু ও আমার থেকে অনেক বেশি ম্যাচিওর্ড। অনেক সিচুয়েশনে আমি আসলে বুঝে উঠতে পারি না আমি আসলে কী করব। যেমন আমি রিয়্যাক্ট করে বসি, আমি আসলে আমার পরিবারের মানুষদের সাথেই সব রাগ ঝাড়ি, কারণ বাইরে আমি আসলে ওরকম করতে চাই না, মানুষকে কষ্ট দিতে চাই না। পরিবারের মানুষের সাথে করি কারণ ওরা আমাকে চেনে, অবশ্যই। ওরা বুঝবে যে আসলে আমি রাগটা কেন ঝাড়ছি। সো আমি অনেক সিচুয়েশনে অনেক কিছু বলে বসি রাগের মাথায়। তো ও আমাকে এত সুন্দর করে বোঝায়, এবং ও কখনো আমার সাথে চিল্লাচিল্লি করে নাই আমার লাইফে। আমি যখন চিল্লাইছি ও আমাকে সুন্দর করে বোঝায়, হয় ফোন দিয়ে, হয় সামনাসামনি, হয় টেক্সট দিয়ে, কিন্তু আমার থেকে অনেক বেশি ম্যাচিওর্ড। এবং ও যে এই জিনিসটা এত ভ্যালু করে, আমার এই ডেডিকেশনটা, মানে আমার পরিবারের প্রতি যে কন্ট্রিবিউশনটা এত ভ্যালু করে, এটা আমার খুব ভালো লাগে। এবং মানে আমি ওরা অনেক ভালোবাসি, ওকে কখনো বলা হয় না, আমার বোনটাকে আমি অনেক ভালোবাসি। আপনাদের পুরো পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ। আপনি একবার একটা কথা বলেছিলেন যে ক্যারিয়ারে আপনার মতো উত্থান পতন খুব কম অভিনেতারই আছে, তো আমরা তো উত্থান দেখেছি, পতনগুলো আসলে কি কি? আমার কাছে মনে হয় যে একজন আর্টিস্টের যদি স্ট্রাগলটা অনেক দীর্ঘ সময়ের হয়, তাহলে তার পতনটা সহজ হয় না। তখন তার গ্রাউন্ডটা খুব স্ট্রং হয়, Okay. তার মাটির নিচে, তার পায়ের নিচে যে মাটিটা, সেটা অনেক শক্ত হয়। এটা আমি খুব বিশ্বাস করি। যেমন আমি খুব সময় নিয়ে আস্তে আস্তে ধীর গতিতে এগিয়েছি আমার ক্যারিয়ারে, আস্তে আস্তে কাজ করেছি, এখন রেগুলার কাজ করছি, কিন্তু এই পর্যন্ত আসতে তো আমার অনেকটা সময় পার করতে হয়েছে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। সো আমার কাছে মনে হয় যে
একটু দীর্ঘ সময় ছিল আমার হয়তো বা স্ট্রাগল পিরিয়ডটা, এই কারণে আল্লাহর রহমত ছিল যে অনেক খারাপ সিচুয়েশন আমি ফেস করেছি। সেটা নিয়ে আমরা একটু আগেও কথা বললাম। এরকম আরও অনেক সিচুয়েশন আমি ফেস করেছি, সেটা আমার কিছু ভুল সিদ্ধান্তের কারণে হতে পারে, আমার কিছু পার্সোনাল কোনো রিলেশনশিপের কারণে হতে পারে, আমার কাজে ইম্প্যাক্ট পড়েছে, আমি ঠিকমতো অ্যাক্টিং করতে পারিনি ক্যামেরার সামনে, বা কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল স্ক্রিপ্টে কাজ করেছি। যেমন 2018 অ্যান্ড 19 ওয়াজ টু অফ মাই ওয়ার্স্ট ইয়ার্স ইন মাই ক্যারিয়ার। আমি বলবো যে ওই সময়টায় আমি আসলে খুব পাজল ছিলাম, খুব কনফিউজ ছিলাম, এবং আমি খুব বাজে বাজে স্ক্রিপ্টে কাজ করেছি। আমি স্ক্রিপ্ট পড়তাম না। আমি এমনও হয়েছে যে আমাকে সেটে এসে আমাকে ডিরেক্টর টাকা দিয়ে গেছে যে আপনি টাকা রাখেন, আপনি ডেট বলেন। আমি ডেট বলছি যে 5 দিন পর, এরকম 15, 16, 17, সে ওই ডেটে একজন আর্টিস্ট নিয়েছে, আমি জানিও না কো আর্টিস্টকে। এখন সব কিছু ধরেন আমি হ্যান্ডেল করি, সব কিছু নিয়ে আমি মিটিং করি, সব কিছু নিয়েই করি যে এই ক্যারেক্টারের জন্য কোন কো আর্টিস্ট ভালো হবে, এই ক্যারেক্টারের জন্য ডিরেক্টরটা কে নাটকটা বানাচ্ছে, কে স্ক্রিপ্টটা লিখবে, সব কিছু, প্রডিউসার কোন চ্যানেলে যাচ্ছে, সব কিছুতে আমি ইনভলভ থাকি। বাট ওই মুহূর্তে 2018-19 আই ওয়াজ সো পাজলড অ্যান্ড সো মেসড আপ ইন মাই লাইফ যে আমি স্ক্রিপ্ট পর্যন্ত দেখতাম না, এবং আমি সেটে গিয়ে যখন দেখতাম এত বাজে স্ক্রিপ্ট, তারপর আমার মধ্যে কোনো অনুশোচনা ছিল না। আমি সেটে গিয়ে দেখতাম আমার কো আর্টিস্ট ইনি, মানে আই ওয়াজ রিয়েলি থান্ডার্ড। সো এই আর কি, মানে আমি লাইফে অনেক জোবান, আমার না খুব ভালো লাগছে, কারণ সহজে এভাবে কনফেস কেউ করে না এবং নিজের ভুলটা নিজেই দেখতে পায় না, অন্যকে বলবে কি। সো আপনি ভুলটা দেখেছেন বলে এখন শুনতে গিয়ে এখন এই যে যেটা বলছেন যে পুরো প্রজেক্টটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং সেটা আপনার যেসব ডিরেক্টরদের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকেই একটি কথাই বলেছে যে প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন সব কিছুতে জোবান ইনটু থাকে। আমি চেষ্টা করি ভাইয়া, কারণ আমি যে জায়গাটা এখন আছি এটার মূল্যায়ন যদি আমি করতে না পারি, আমি এই জায়গাটা হারিয়ে ফেলবো। এবং এটা যে কত ভ্যালুয়েবল এই জায়গাটা, সেটা আমি এখন বুঝতে পারছি। মানে এই জায়গাতে আসার জন্য ধরেন লাখ লাখ ছেলে দাঁড়িয়ে আছে না? অবশ্যই। তারা কাজ করতে চাচ্ছে না, তারা কে চায় না ফেম, কে চায় না মানি, কে চায় না প্যাম্পারিং। আমি সেটে ঢোকার পর 10টা মানুষ আমাকে সালাম দিচ্ছে, আমি সেটে ঢোকার পর 5টা লোক আমার জন্য চলে আসছে, কি খাবো, কোথায় বসবো, কি করব, কে চাবে না এটা ভাইয়া? অবশ্যই। সো আমার কথা হচ্ছে এই জিনিসটার মূল্যায়ন করতে হবে। এটাকে যদি আমি গ্র্যান্টেড হিসাবে নিয়ে নেই, তাহলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। তো আপনার কিছু ভুল নিয়ে আলাপ করি। ভুল কিনা আমি যাই না, আপনি বলেন যে আপনি অস্তিত্ব বলে একটি চলচ্চিত্র অভিনয় করেছিলেন এবং সেখানে নুসরাত ইমরোজ তিশার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তিশা তো সেটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছিল, কিন্তু আপনার অনেক ভক্ত বলেন যে এই ছবিটা করা জোবানের ঠিক হয়নি। আপনি কি মনে করেন? না, আমিও অ্যাগ্রি করি। আমার কাছেও মনে হয় যে ওই ফিল্মটা করা আমার জন্য ঠিক হয়নি, এবং ওই ফিল্মটার ব্যাড এক্সপিরিয়েন্সের কারণেই হয়তো বা, কারণ আমি কাউকে দোষারোপ করব না, নট ইভেন দ্য ডিরেক্টর, নট ইভেন কো আর্টিস্ট, কাউকে দোষারোপ করব না। আমার কাছে মনে হয় ওই মুহূর্তে ইট ওয়াজ ভেরি আর্লি স্টেজ, আমার একটা ফিল্ম করা উচিত হয় নাই। এটা পুরোপুরি আমার দোষ। আর যদি একটু পরে বলি, যখন চরকি ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু হলো এবং প্রথম প্রোডাকশন ওয়েব সিরিজ মরিচিকায় আপনি ছিলেন এবং সেখানে জুয়েল চরিত্রে আপনি অভিনয় করেছিলেন, সেটিও আপনার ভক্তরা বলেন যে এখানেও জোবানের কাজ করাটা ঠিক ইন দ্যাট কেস আই অলসো অ্যাগ্রি উইথ অল মাই ফ্যান্স। মানে ওইটাও আমার ভুল সিদ্ধান্তগুলোর মধ্যে একটা। আমার কাছে মনে হয় ওই চরিত্র আমার একদমই করা উচিত হয় নাই। বাট আমি সব কিছু মিলিয়ে আমি আসলে মনে করেছিলাম যে আমার ওই প্রজেক্টটা করলে আমার ভালো হবে। আমরা যদি ভাই ভবিষ্যৎ দেখতে পেতাম, তাহলে কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত আমরা নিতাম না। আমরা যদি জানতাম যে এই সিদ্ধান্তের কারণে আমার সাফার করতে হবে, তাহলে আসলে কখনোই কেউ এই সিদ্ধান্তগুলো নিত না। সো ওগুলোর মধ্যে থেকে আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। আমার কাছে মনে হয় যে আমি পাবলিকলি স্টেটমেন্ট দিচ্ছি যে হচ্ছে আমার কাছে মনে হয় যে ওই ক্যারেক্টারটা আমি প্লে করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। এখানেও আমি কোনো ডিরেক্টরকে দোষারোপ করব না, এখানেও আমি কোনো কাউকে দোষারোপ করব না, এটা আমারই দোষ। মানে যত ভুল সিদ্ধান্ত, যত ভুল কাজ, যত বাজে অ্যাক্টিং, সব আমার দোষ। আমি আর কাউকে দোষারোপ করবো না, কারণ ওই ক্যারেক্টারে আমাকে তো কেউ পুশ করে নাই, কেউ ফোর্স করে নাই। নো ওয়ান প্রেশারাইজ মি টু ডু দ্যাট ক্যারেক্টার। সো আই সিলেক্টেড টু ডু দ্যাট ক্যারেক্টার, আই চোজ ইট। সো আমার কাছে মনে হয় যে আমি করতে পারি নাই, এবং ওই ক্যারেক্টারটা এটা ছিলই না। মানে ওই ক্যারেক্টার ছিল পুরোপুরি হচ্ছে একটা ডিফারেন্ট ক্যারেক্টার। যেটা আপনি ইন্টারভিউ কেন দেন না? আপনি তো খুব সুন্দর করে যুক্তি দিয়ে কথা বলেন। সো ইউ মাস্ট ডু মোর ইন্টারভিউ।
থ্যাংক ইউ সো মাচ, আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট। ওকে, আমি যদি একটু আশিকির কথা ধরি, গত বছর একটি বিগেস্ট হিট নাটক, এটা 31 মিলিয়ন ভিউ হয়েছে ইউটিউবে। 31। এবং সেই নাটকটি নিয়েও কিন্তু রিলিজের আগে 10 সেকেন্ডের কিংবা 30 সেকেন্ডের টিজার দেখে একদম টিজার, ওটা টিজার ছিল, নট ইভেন দ্য ট্রেলার। ট্রেলার হয় হচ্ছে একটু বড় স্কেলের, 1.5 মিনিটের 1 মিনিটের, কিন্তু ওটা ছিল টিজার জাস্ট। টিজার দেখেই অনেক সমালোচনা, ট্রল শুরু হয়ে গিয়েছিল। এবং তারপরে যখন ট্রেলার আসলো, নাটকটা আসলো, তখন কিন্তু সবাই দেখেছে এবং পক্ষ বিপক্ষ রায় দিয়েছে। এবং সাথে সাথে বেশ কয়েকটি জার্নাল এবং বেশ কয়েকটি পত্রিকা, টেলিভিশন চ্যানেল, সেই সময় লিচুর বাগানও রিলিজ হলো, তাণ্ডব, এবং একটা হেডিং করলো যে শাকিব খান সাবিলা নূরের লিচুর বাগানকে টেক্কা দিয়ে রেকর্ড করলেন জোভান। মানে ইউটিউবের ওই ভিউজের দিক থেকে। এক্স্যাক্টলি। তো আপনার এই ট্রোলগুলো নিয়ে কি বলবেন, এবং রিলিজ পরবর্তী এই ধরনের নিউজ নিয়ে আপনি কি বলবেন? এই ধরনের নিউজ আমি খুবই ডিসলাইক করি, মানে এই ধরনের নিউজের হেডলাইন্সগুলো স্পেশালি। দেখা যায় যে নিউজের হেডলাইনটা তো পচা থাকে, এবং হয়তোবা একটু মানুষ একটু স্পাইসি করার জন্য হয়তোবা ই করে, যাতে মানুষ ক্লিক করে। তাতে কিন্তু আপনাদের আর্টিস্টদের মধ্যে অনেক সময় সম্পর্ক অবনতি কিংবা ভক্তদের সাথে ক্ল্যাশ তৈরি হয় না? ধরেন শাকিব খান সাবিলা নূরের যারা ভক্ত, তারা হয়তো জিনিসটা নিয়ে ক্ষোভ প্রকাশ করলো, হয়তোবা হয় বিষয়টা তো এমন না যে একটা সিনেমার সাথে একটা নাটকের কোনো না কম্পিটিশন না হওয়া উচিত না, তো এটা ডেফিনেটলি হওয়া উচিত না। এটা লার্জার স্কেলের ফিল্ম, এটা এত বাজেটারি, ওটার সাথে একটা মানে আমাদের এই নাটকের কেন কম্পারিজন হবে? আমার কথা হচ্ছে ওই দুইটাই তো ইউটিউবে রিলিজ পেয়েছে, বিকজ তখনও ফিল্মটা রিলিজ পায় নাই, নাটকের গান ফিল্মের গানটা রিলিজ পেয়েছিল, এই কারণে হয়তো বা কম্পারিজন করছি, কিন্তু এটা খুব খারাপ, এটা করা উচিত না। দুইটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রির কাজ। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে ওই যে সমালোচনা যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে ওইটা একটা লাস্ট পার্টের একটা কোনো একটা ইসের কারণে আমি ট্রোলের শিকার হয়েছিলাম, খুবই ম্যাসিভ লেভেলের। আমার কাছে মনে হয় এতটাও আমি ডিজার্ভ করি না। আমার একটা কষ্ট আছে, যেটা আমার ফ্যানদের প্রতি না, যেটা আমার বাংলাদেশি মানুষদের প্রতি আমার একটা কষ্ট আছে। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা কমেন্ট করতে আমাদের 30 সেকেন্ড লাগে, 5 সেকেন্ড লাগে। 5 সেকেন্ডের মধ্যে আমরা একটা কমেন্ট করে বসি যে ভালো হয় নাই, খুব ফালতু নাটক বানাইছে, কী করছে, ট্রোল করে, এই করে সেই করে। আমার কষ্টটা কি জানেন? একটা নাটক বানানোর পেছনে 30 লাখ টাকার একটা লগ্নি থাকে। একটা নাটক বানানোর পেছনে আমাদের 10 দিনের শ্রম থাকে, সকাল 6টা থেকে হোক, ভোর থেকে হোক, আমরা কিন্তু অনেক শ্রম দিই। এবং যখন নাটকটা একটু দেখার পর, হয়তো বা লাস্টের ওই এক্সপ্রেশনটা দেখার পর এরকম করে আমাকে নিয়ে ট্রোল করলো, সো আমার কষ্টটা কি, যে পুরো নাটকটাও কিন্তু তখন রিলিজ হয় নাই। সেম কিন্তু আমার আগের যে নাটকটা নিয়ে আমরা কথা বললাম, ওইটাও কিন্তু সেম, 1 লাখ মানুষ মাত্র দেখেছিল, কিন্তু কমেন্ট করেছে কতজন মানুষ, আমাকে নিয়ে সমালোচনা করেছে 50 লাখ মানুষ। সো আমার কথা হলো যে পুরাটা না দেখে, না জেনে আমাকে নিয়ে করাটা, আমার কষ্টটা কোন জায়গাটায় আমি বলি। আমার কষ্ট হলো আমি এত বছর ধরে তাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি, অডিয়েন্সের জন্য, অডিয়েন্সের রিক্রিয়েশনের জন্য আমি কাজ করে যাচ্ছি। আমার প্রাপ্তিটা কি আসলে? তাদের ভালোবাসা। আমার নাটক কিন্তু সিনেমা হলে রিলিজ পায় না, আমার নাটক কিন্তু দর্শক টাকা দিয়ে দেখে না। আমার নাটক দর্শক কিভাবে দেখে? মেগাবাইট কিনে, এমবি কিনে। আমার নাটক দেখে হচ্ছে মানুষ ওয়াইফাই দিয়ে, কিছু মানুষ ফ্রিতে ওয়াইফাই পাচ্ছে, কিছু মানুষ বাসার ওয়াইফাই দিয়ে দেখছে। সো এইভাবে কিন্তু ডিরেক্টলি কিন্তু পে করে, একদম ডিরেক্ট পেমেন্ট সিস্টেমে কিন্তু দেখছে না। সো আমার প্রাপ্তিটা কি? ওদের কাছ থেকে আমি টাকা পাচ্ছি না, কিন্তু আমার প্রাপ্তিটা শুধুমাত্র তাদের ভালোবাসা। আমি কিন্তু আর কিচ্ছু চাই না। তারা যখন বলে আমার এই কাজটা ভালো হয়েছে, তখন কিন্তু আমার আর কিচ্ছু লাগে না। আমার সব কষ্ট, সব শ্রম আমার কাছে মনে হয় যে ইটস মেন্ট টু বি। এখন আমার কথা হচ্ছে, এই একটা নাটকের পুরা নাটকটা না দেখে আমার এই 12 বছরের ক্যারিয়ারের যেই শ্রম, এইটাকে একদম জাস্ট নিমেষেই ওরা একদম ধূলিসাৎ করে দেয়, তখন আমার কষ্টটা লাগে। যে আমার প্রতি কি এতটুকু বিশ্বাস নাই যে আমি ওই এক্সপ্রেশনটা ওভার অ্যাক্টিং করবো, আমি ওই এক্সপ্রেশনটা এত বাজে অ্যাক্টিং করব একটু নাটকটা দেখার পর বলতো? এটাই কষ্ট আমার, আর কিছু না। আসলে এটা খুব স্বাভাবিক, এটা যে কারোই কষ্ট পাওয়ার মতো বিষয়, এবং আপনার ভক্তরাই নিশ্চয়ই সেটির উত্তর দিয়ে দেয়, কারণ তারা যখন নাটকটিকে প্রশংসা করে, মিলিয়ন ভিউ বানায়, এবং সব দিকে যখন আপনার প্রশংসা হয়, কারণ আশিকি মুক্তির পরে কিন্তু সেটা ধুয়ে মুছে গেছে, তো ভক্তরাই আপনার শক্তি এবং সেটি অ্যান্সার দেয়। এবার আপনার জীবনের আশিকির কথা একটু শুনি। আপনার অনলি স্টার, আপনার জীবন সঙ্গী সাজিন আহমেদ নির্জনা, আগামী 12 জানুয়ারি আপনাদের সেকেন্ড অ্যানিভার্সারি। আপনার জীবনে আসলে তার প্রভাব কতটুকু? এই শোর একদম প্রথমে চলে যেতে হয়, যেখানে একটা জায়গায় আমি স্কিপ করে আসছিলাম। আপনি 2025-এর
আর 24-এর দিয়ে শুরু করেছিলেন না, এই কনভারসেশনটা দিয়ে, এই টপিকটা দিয়ে শুরু করেছিলেন। আমাদের বিয়ে হয়েছে 2024-এ, সো 2 বছরের একটা জার্নি। তো ও আসলে আমার লাইফে আচমকা চলে আসছে। শি ইজ লাইক অ্যান এঞ্জেল টু মাই লাইফ, আসে ক্যারিয়ার বলছি, টু মাই লাইফ। কেন বলছি? বিকজ হচ্ছে আমার লাইফে আসলে অনেক মানুষের আনাগোনা ছিল। আমি খুব অস্থির ছিলাম, আমি মেন্টালি খুব অস্থির ছিলাম, কিন্তু একটা মানুষ আমার লাইফে আসার পর এত সুন্দর করে গুছিয়ে দিতে পারবে সব কিছু, এটা আসলে আমার জানা ছিল না। অনেকে বলতো যে ম্যারেজ ইজ আ ব্লেসিং, ইউ শুড ডু ইট, বাট আই ওয়াজ নট রেডি টু গেট ম্যারিড। আই ওয়াজ নেভার রেডি টু গেট ম্যারিড। আমার কাছে মনে হতো না, আমি যত ডিলে করতে পারি ততই ভালো। কিন্তু এই মানুষটা আমার জীবনে আসার পর আমার জীবনটা গোছানো হয়ে গেছে, এবং আমি আমার সিদ্ধান্তগুলো, মানে লাইফের বড় বড় সিদ্ধান্তগুলো ওর কনসালটেশন ছাড়া নেই না, জানেন। ওর সাথে আমি কথা বলি, যখনই আমি ক্যারেক্টারে পাজলড হয়ে যাই, যখনই আমি শুটিংয়ে কারো ওপর রাগ হয়, আমি ওকে ফোন দিই, আমি ওকে বলি যে আমার কি করা উচিত, ও আমাকে শান্ত করে, এবং এত সুন্দর করে আমার লাইফটা চলছে আলহামদুলিল্লাহ। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হার, যে এবং টু আল্লাহ ডেফিনেটলি, যে এরকম একটা মানুষ আমার জীবনে আসছে। ও কিন্তু আমার থেকে 8 বছরের ছোট, কিন্তু ও যে ম্যাচিওর্ড, মাই গড ও মানে আমাকে জাস্ট এভাবে ঠান্ডা করতে পারে। আসলে মেয়েরা বোধহয় অল্প বয়সে ম্যাচিওর হয়ে যায়, যেটা অনেক ছেলেরা অনেক বয়স হলেও হয় না। হ্যাঁ, ট্রু। আপনি একটা পোস্ট দিয়েছিলেন যে আপনাদের বিয়ের 11th প্রোগ্রাম, এন্ড আই এম প্রমিস দ্যাট দিস ইজ দ্য 12 হ্যাঁ, 12 নম্বরটায় আমাদের 12টা ইভেন্ট, মাই গড, বিয়ের সময়। তো বিয়ের দিন কি কখনো ভেবেছিলেন, মানে বিয়ের দিন কি একটু ভয় লাগেনি যে আচ্ছা আমি কি ভুল করতে যাচ্ছি, আচ্ছা আমি কি বিয়ে সামলাতে পারবো? এই প্রশ্নটা আমাকে আগে একজন করেছিল, সেটা হচ্ছে আমার ওয়াইফ, যে আপনি কি কখনো, ও আমাকে আপনি করে বলে, যে আপনি কি কখনো একটা বারের জন্য সেকেন্ড থট আসে নাই বিয়ে করার আগে? সো আমি ওকে খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলাম, সেটা হচ্ছে আমি যেদিন শিওর হয়েছি যে আই ওয়ান্ট টু গেট ম্যারিড অ্যান্ড আই ওয়ান্ট টু গেট ম্যারিড টু ইউ, সেদিনই আমি কবুল বলেছি। মানে আমি আমার লাইফের সব কিছু শেষ করে, এবং আমি জানতাম যে আই ওয়ান্ট টু ডু আ নিউ স্টার্ট, আই ওয়ান্ট টু স্টার্ট আ নিউ জার্নি উইথ ইউ, তখনই কিন্তু আমি কবুল বলেছি, এর আগে বলিনি। সো আমার কখনো কোনো সেকেন্ড থটস আসেনি। তো আমি একটা ইনসিডেন্টের কথা স্মরণ করিয়ে দেব এবং দর্শকদেরও জানাতে চাই। 21 মে 2024 ভোর 4:11, কাঁটাবন রাস্তা, এবং আমি একটি ছবি দেখেছিলাম, এবং সেখানে একটা দম্পতি তারা বসে আছে এবং ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য খাবার নিয়ে এসেছে, এবং সেই হাজব্যান্ডটি লিখেছিল সোশ্যাল মিডিয়ায় দ্যাট সুখী হতে বেশি কিছু লাগে না, কিছু লাগে না, সুখী হওয়ার জন্য শুধু একটা মনের মতো মানুষ লাগে, আর তারাই সবচেয়ে বেশি সুখী যারা অল্পতে সুখী হয়। সেই হাজব্যান্ডটা হচ্ছেন ফারহান আহমেদ জোবান, এবং সেই স্ত্রীটি হচ্ছেন সাজিন আহমেদ নির্জনা। সেই গল্পটা শুনবো, সেই দিনের গল্প। আমি শুটিং করছিলাম আরিয়ান ভাইয়ের একটা নাটক, ভেতরে বাহিরে, একটা হসপিটালে শুটিং করছিলাম। সো সেদিন আমাদের সারা রাত শুটিং হয়েছে। তো রাত 2টা বাজে, তখন 2টা বাজে, হসপিটালের ভেতরে আসলে পরিবেশ নাই, আসলে কোথায় খাবো কি করব। সো ও আমার সাথে দেখা করতে আসছিল, রাত 1টা বা 12টার দিকে আসছিল আমার সাথে দেখা করতে। সো আমাকে জিজ্ঞেস করছিল যে কিছু খাইছি কিনা, তো বলছে, আমি বলছি যে আমি ওরকম কিছু খাই নাই। তখন বললো যে মা, মানে আমার শাশুড়ি, শি ইজ আ ফ্যান্টাস্টিক পারসন, আই শুড টেল সামথিং অ্যাবাউট মাই শাশুড়ি আর কি, মাই মাদার ইন ল, খুবই সাপোর্টিভ একটা পারসন। আমি সেই মানুষটার প্রতি অনেক কৃতজ্ঞ, বিকজ আমাদের বিয়ে থেকে শুরু করে এবং আমাদের এঙ্গেজমেন্ট থেকে শুরু করে সব কিছুতে সে যে পরিমাণে সাপোর্ট দিয়েছে, এটা আসলে আমি একটা ছবি দেখেছি, আপনি 2 মাকে ভাগ করে মা দিবসে একটা ছবি দিয়েছিলেন। মানে আমি ওনাকে আমার মার মতোই দেখি আসলে, এবং সে ডিজার্ভ করে এটা, এই ভালোবাসাটা সে অর্জন করে নিয়েছে। এই 2 বছর খুব কম সময় বলতে পারেন, কিন্তু তার সাথে ইন্টারাকশন আমার খুব কম হয়েছে, কিন্তু সে আমাদের জন্য, আমাদের দুজনের ভালোর জন্য, ভালো থাকার জন্য যা করেছে, এইটা আসলে অনস্বীকার্য। অবশ্যই ভাইয়া, তো আমি বলছিলাম যে আমার শাশুড়ি আমার জন্য, সে খুবই আমাকে রান্না করে খাওয়াতে পছন্দ করে, এবং আমি খেতে খুব পছন্দ করি আমার শাশুড়ির হাতের খাবার। সো রান্না করে টিফিন ক্যারিয়ারে অনেক ধরনের খাবার টাবার, ইলিশ মাছ, ডাল, আমার পছন্দের খাবারটা আবার পাঠিয়েছে। তো শুটিংয়ে একটু ব্রেক পেয়েছিলাম আমি, তো আমি আমার গাড়িতে বসে খেতে মানে চাচ্ছিলাম যে আমি বললাম যে চলো গাড়িতে বসে খাই, যেহেতু হাসপাতালের মধ্যে বসে খাওয়ার সিচুয়েশন নাই। তখন আমার কাছে কেন জানি মনে হলো পুরো রাস্তাটা খালি, কেউ নাই রাস্তার মধ্যে।
আর হাসপাতালের মধ্যে আমাদের মানুষজন শুটিংয়ের। তো আমি বললাম আমার একটা চেয়ার আছে যেখানে আমি বসি শুটিংয়ে, আমি বললাম চেয়ারটা বের করে দাও, আমার ড্রাইভারকে বললাম ওকে বের করে ওখানে বসাও, আর আমি ফুটপাতে বসি। ফুটপাতে বসে খাওয়া শুরু করলাম। যেহেতু ওই গরমকালই ছিল তো মশা টশা ছিল না, সো খাওয়া শুরু করলাম, খুব এনজয় করছিলাম এবং দুজন মিলেই আসলে হাসতেছিলাম এবং বলতেছিলাম যে দেখো কত সিম্পল একটা জিনিস কিন্তু আমরা হ্যাপি। তো ওই জিনিসটাই আমার কাছে মনে হলো যে আমি আমার মেকআপ আর্টিস্টকে ডাক দিয়ে বলি একটু একটা ছবি তুলে দাও। ছবিটার মধ্যে কোনো লাইটিং নাই, কিছু না, কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, কিছু না, একদম র একটা ছবি, আমরা রাস্তার পাশে বসে খাচ্ছি। তো ছবিটা তুলে দিল এবং আমার কাছে কিছু লাইনস আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আমি লিখবো, এটা ফেসবুকে লিখবো। আমার এই কথা দিয়ে যদি কিছু মানুষ ইন্সপায়ার্ড হয় যে জীবনে আসলে অনেক কিছুর দরকার নাই, জীবনে অনেক বাড়ি গাড়ি অনেক সয় সম্পত্তির দরকার নাই, অনেক বিদেশে ট্রাভেলিং দরকার নাই, অনেক দামি গাড়ির দরকার, একটা নর্মাল গাড়ি যেটা যেমন আমার যে গাড়িটা ভাই আমার পার্সোনাল ইউজের জন্য, আমাদের ফ্যামিলিতে একটাই গাড়ি, ওইটা ভাইয়া আমার কথা হলো যে আমার বেসিক নেসেসিটি ফুলফিল করে, দ্যাটস এনাফ। আমার একদম একটা BMW মার্সিডিস তো দরকার হচ্ছে না, সেম বাতাসটাই তো আমি পাচ্ছি বা সেম জিনিসটাই তো এসি থেকে আসতেছে বা আমি সেম কমফোর্টটাই পাচ্ছি, সো আমার তো দরকার হচ্ছে না। তো এই কারণে আমার কাছে মনে হয় যে লাইফে ছোটো মোটো জিনিসে হ্যাপি হওয়া উচিত। এবং এই যে আপনি শেয়ার করলেন বিষয়টা, ছবিটা তুললেন, সেটা কিন্তু শুধু আপনাদের 50 বছর পর বাঁচিয়ে রাখবে না, হ্যাঁ, এটা অনেকের ভেতরে কিন্তু একটা আশা সঞ্চার করে এবং অনেক বেশি ইন্সপায়ার্ড হয়। এবং শুধু সেটা নয়, আপনারা যখন বৃষ্টিতে রিক্সায় করে ঘুরে কিংবা ধরেন থাইল্যান্ডে গিয়ে ফ্রুট চ্যালেঞ্জ নেন, কিংবা ধরেন কোরবানি ঈদে 7 দিন ব্যাপী আপনি সকাল বিকেল সন্ধ্যা রাত গরু মাংস খান এবং আপনাদের খুনসুটি, সেগুলোও কিন্তু অনেককে বেশি ইন্সপায়ার করে। এবং 6 জুলাই তার বার্থডে, 18 সেপ্টেম্বর আপনার বার্থডে, আপনারা যে পোস্ট দেন পরস্পরকে রেকগনাইজ করে কিংবা সুন্দর সুন্দর কথা লেখেন, সেটা কিন্তু আমাকেও অনেক প্রভাবিত করে। আপনি স্ত্রীর কাছ থেকে কি শিখেছেন যদি জানতে চাই এই ছোট্ট সময়? এই খুবই কম সময়ে বলবো, এই কম সময়ের মধ্যে আমি শিখেছি যে কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নেওয়া উচিত না, কোনো সিদ্ধান্ত তাড়াহুড়া করে নেওয়া উচিত না। একটা বড় সিদ্ধান্ত অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত হতে পারে জীবনে, সো সিদ্ধান্তটা নিতে আমি প্রয়োজনে 2 দিন সময় চাইবো, যাকে আমি বলবো বা যার সাথে আমি শেয়ার করব, প্রয়োজন 2 দিন সময় চাইবো, কিন্তু ওই সময়টা আমার নিতে হবে। তাহলে হয়তো বা আমি ওই 2 দিন সময়ের মধ্যে আমি সিদ্ধান্তটা প্রপার নিতে পারবো। কিন্তু আমি যদি তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নেই, এমন হতে পারে যে ওই সিদ্ধান্তর কারণে আমার পরে পছতাতে হতে পারে। খুব ভালো কথা, কারণ এটা আসলে জীবনে খুব দরকার। এটা আমি শিখেছি ওর কাছ থেকে। রেগে গেলেন তো হেরে গেলেন। তবে আমি যেটা শুনেছি, আমার প্রশ্নটা করা যে কারণে, আপনার সাথে যে 1 নভেম্বর দেখা হয়েছিল, সেদিন আমি যে উত্তরটা শুনেছি সেটি আসলে আমি চাইছিলাম যে আপনি দেন। হ্যাঁ, এটা পেয়েছে নতুন, ঠিক আছে, কিন্তু হয় না যে স্ত্রীর কাছ থেকে আপনি পেট লাভার হয়েছেন এবং আপনার একটি বিড়াল রয়েছে, তার একটি বিড়াল রয়েছে যে শুধু তাকেই পছন্দ করে এবং খুব সম্ভবত পুরুষদের খুব একটা পছন্দ করে না, আপনার সাথে করতো না আনটিল হি মেট মি। ওয়াও। সো আমি ওর কাছে শুনে আসছি, ও হচ্ছে ওর পেটের নাম হচ্ছে জাদু। সো ও খুব আদরের, নির্জনার খুব আদরের। তো জাদু আসলে কোনো ছেলে মানুষ পছন্দ করতো না, ওকে, ভয় পাইতো। সো আমার মধ্যেও ও আসলে প্রথমে আমাকে দূর থেকে দেখে ভয় পাইছে, কিন্তু আমার শরীরের মধ্যে হয়তো বা ও আসলে অন্য একটা স্মেল পেয়েছে যেটা ওর মার কাছ থেকে পায়, মানে হচ্ছে নির্জনের কাছ থেকে। তো এর কারণে হয়তো বা ও আস্তে আস্তে একটু কমফোর্টেবল ফিল করেছে এবং আমি খুব ভয় পাইতাম। মানে আমি তো একটা শোতেও মনে হয় টয়ারকে ইন্টারভিউ দিচ্ছিলাম যে আমি খুবই অ্যান্টি পেট, মানে আমি পেট একদম পছন্দ করি না, নট ইভেন ডগস, নট ইভেন ক্যাটস। টয়া বলতেছিল যে ইউ শুড নট বি ইন মাই শো, মানে দুষ্টামি করে বলতেছিল যে এরকম ইউ আর অ্যান্টি পেট, ইউ আর নট আ পেট লাভার। তো তখন পর্যন্ত আমি একদম পেট পছন্দ করি না। ইনফ্যাক্ট আমাদের বিয়ের 6 মাস পরেও আমি পেট পছন্দ করতাম না। ওদের বাসায় যাইতাম, এখানে নির্জনার একটা বুদ্ধি, মানে ও নির্জন একটা ট্রিক্স খাটাইছে, সেটা হচ্ছে যখনই ওর বাসায় যাইতাম তো ওই যেই রুমে পেটস থাকে ওই রুমে থাকতাম না, অন্য একটা রুমে থাকতাম। তো ওই পেটস নিয়ে, ওই যে মেইন জাদু যে আর কি, জাদুকে নিয়ে হচ্ছে ও এই রুমে নিয়ে আসতো। তো ও আশপাশে ঘুরপাক খাইতো আর হচ্ছে আমি একটু ধরতাম, একটু সাহস করে একটু ধরতাম, একটু ভয় পাইতাম। তো যখনই ধরতাম তো ও একটু আদর চাইতো। তো নির্জন আমাকে বলতো কি, হ্যাঁ ও তো এটা কারোর সাথে করে না, ও এগুলো মানে ও তো আপনার সাথে করছে, এটা এগুলো বলে ও আমার মধ্যে একটা ইমোশনালি মোটিভেট, হ্যাঁ এটা করছে। তখন আমার আরেকটু সাহস হয়েছে। এরপর দেখলাম না, ও আসলে আদর চায়, ওকে আদর করলে ও আরেকটু পছন্দ করছে, ও আরেকটু ঘেঁষতেছে আমার সাথে। তো এই জিনিসটার কারণে আমি আসলে পেট লাভার হতে বাধ্য হয়েছি এবং হ্যান্ডস ডাউন একটা জিনিস স্বীকার করি, সেটা হচ্ছে জাদু এখন আমাদের বাসায় থাকে।
ওয়াও! এবং গত বছর সে গায়ে যত লোম ঝরিয়েছে তত আপনার চোখের জল ঝরেনি। আল্লাহ। ওকে, তো প্রাণবিক থেকে একটু মানবিক বিষয়ে আলাপ করি। কারণ আমি শুরুতে বলছিলাম একটা সময় যে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে কথা বলব। কারণ আপনি মানুষের জন্য বিভিন্ন সময় এত কাজ করেন এবং কিছু, কিছু সময় খুব সুন্দর, সুন্দর পোস্ট দেন যেটা আমাকে খুব মুগ্ধ করে। যেমন ধরেন আপনার কোনো ভক্ত সে হয়তো বস্তিতে থাকে। আপনি তাকে একজন উজ্জ্বল আত্মা সুপারস্টার বলেও আখ্যায়িত করেন এবং তাদের জন্য আপনি সবসময় নিবেদিত প্রাণ থাকেন এবং আপনি তখন তাদেরকে যখন হাক করেন সেটি কিন্তু অনেক রিয়েল থাকে এবং অনেক বেশি আমার মনে হয় যে মন থেকেই করছেন। তো আমার প্রশ্নটা হচ্ছে সাংগঠনিকভাবে তাদের জন্য কিংবা আপনার এই ভক্তদের জন্য কিছু করতে চান? যদি সুযোগ হয় করতে চাই, কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি হবে। তো মানে সংগঠন থেকে করতে পারবো কি না, একা তো কখনোই পসিবল না। যদি আমাদের মতো কিছু আর্টিস্ট সবাই এগিয়ে আসে তাইলে হয়তো বা পসিবল, বাহ! কিন্তু করা উচিত। অবশ্যই। তো এবার যদি ব্যক্তি জোবানকে নিয়ে জানতে চাই যে আপনি কোনটা বেশি অভিমানী, রাগী নাকি জেদি? তিনটাই, মানে একদম হ্যান্ডস ডাউন তিনটাই। আমি অনেক বেশি অভিমানী, অনেক বেশি। মানে যেই জায়গায় আমি প্রায়োরিটি পাবো না সেই জায়গায় আমি থাকতে চাই না। যেমন আমার কাছে মনে হয় আমার মা যদি আমাকে রেখে অন্য কাউকে প্রায়োরিটি দেয় আমি এটা মানতেই পারবো না। আমার ওয়াইফ যদি আমাকে রেখে অন্য কাউকে প্রায়োরিটি দিয়ে কথাও বলে আমি এটা মানতে পারবো না। কিন্তু আমি কিন্তু এটা আমার মানুষদের সাথে, আমি কিন্তু সবার সাথে এটা না। যেমন আমার মানুষ খুব লিমিটেড আমার লাইফে, এই কারণে আমি লাইফে মানুষ খুব কম রাখি। যেমন আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে 2-3 জনই, আমার ফ্যামিলি বলতে গেলে আমার মা বাবা, আমার বোন, আমার ওয়াইফ, দ্যাটস ইট। আর তার মানে আপনি কি বিশ্বাস করেন যে টু মেনি পিপল মেক্স লাইফ কমপ্লিকেটেড? ডেফিনেটলি আই বিলিভ দ্যাট, অ্যান্ড আমি এটা প্রুভও করতেছি প্রতিদিন সবার সামনে। আমি বলছি যে আমার লাইফে বেশি কারণ চাই না, এত মানুষ দরকার নাই। কারণ আমি এই কয়টা মানুষের সাথেই অভিমান করতে চাই, এই কয়টা মানুষই আমাকে প্যাম্পার করবে, এই কয়টা মানুষের সাথে আমি রাগী হব। আমি অনেক বেশি ইগোস্টিক, কিন্তু অনেক Okay. বেশি জেদি, যে আমি যদি একটা কথা বলি আমার ওটা রাখতেই হবে। মানে আমি যদি একটা ডিসিশন দিই আমার অপর পক্ষর ওটা রাখতেই হবে। কিন্তু এটা কিন্তু আমি 10 জনের সাথে করছি না, ওই সীমিত মানুষদের সাথেই করছি, শুধুমাত্র ওই 5-6 জনের সাথেই করছি। কিন্তু রাগটা কি ঘরের বাইরে যায় না? সেটা শুটিং সেটে কিংবা শুটিং অন্যান্য- সেটে আমি চেষ্টা করি না করতে রাগটা। অনেক রাগ হয়, অনেক সিচুয়েশন হয়, বিভিন্ন মানুষজন আসে সেটে এসে পায়ের উপর কারণ পা সব তু- সেট তো নিশ্চয়ই আপনি ডিসিপ্লিন না পাচ্ছেন পারবো না না কিংবা ভাইয়া, না এটা পারবো না। অনেক মেকআপ আর মেকআপ রুমটা হচ্ছে কমফোর্ট জোন। মেকআপ জি। রুমে আর্টিস্ট ছাড়া আমার কাছে মনে হয় কারো এন্ট্রি হওয়া উচিত না। আর্টিস্টরা ওখানে কথা বলবে, হয়তো বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডিরেক্টর এসে একটু কিছুক্ষণ থাকতে পারে, কিন্তু যখন আউটসাইডাররা এসে মেকআপ রুমে বসে, পায়ের উপর পা তুলে রাখে, তারপর ধরেন এসে হাই হ্যালো করছে না আমার সাথে, আমার ওটাতে কষ্ট নাই যে সে আমাকে হাই দিচ্ছে না, কিন্তু এটা আমার মেকআপ রুম, ওই সেটে আমি মানে লিড প্রোটাগনিস্ট। সো ওখানে এসে যখন অসম্মান প্রদর্শন করছে ওটা আমার খুব কিংবা অনেক সময় দেখি যে শুটিং সেটে মোবাইল নিয়ে অনেকে টিকটক করছে, ভিডিও করছে। ওগুলো তো ভাই আমরা একদমই অ্যালাউ করি না। মানে আমার সেটা তো এগুলো কখনোই সম্ভব না। কিছু ডিসিপ্লিন আমি মেনটেন করি। যেমন আমার মেকআপ আর্টিস্ট জানে যে কি করতে হবে সেটে, কে কে ওই মেকআপ রুমে বসতে পারবে, কে বসতে পারবে না, এটা হচ্ছে একটা কথা। কিন্তু তার মানে এই না তাদের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হলো আমাদের ইন্ডাস্ট্রিতে আর্টিস্টদের ডেট নেওয়ার জন্য ধরেন এরকম অনেক হয় আমাদের সাথে, সেটা হচ্ছে ডিরেক্টর সেটে আসে, এসে কথা বলতে চায়, কারণ হচ্ছে অনেক আর্টিস্ট রেসপন্সিভ না, মানে হচ্ছে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে রেসপন্ড করে না টাইমলি। তো ওরা আসলে খুঁজতে খুঁজতে সেটে চলে আসে, যে জানতে পারলো আচ্ছা সে এখানে শুটিং করতেছে, চলে যায়। এই সিস্টেমটা আসলে খুব বাজে। মেকআপ রুমে এসে যখন ডিরেক্টররা 10 জন 15 জন করে ভিড় করে, এবং মেকআপ রুম ইজ আ ভেরি কনজেস্টেড প্লেস, এখানে আসলে এত মানুষের বসার জায়গা নাই। তো ওরা যখন এসে বসে থাকে ওই একজন আর্টিস্টের পেছনে, তখন কিন্তু বাবা মা চরিত্রগুলা এবং সাইড আর্টিস্ট যারা সাপোর্টিং কাস্ট তারা কিন্তু জায়গা পাচ্ছে না বসার। দেখা যাচ্ছে তারা বাইরে গিয়ে বসে আছে, কিন্তু না, মেকআপ রুম কিন্তু তাদেরও, আর্টিস্টদের মেকআপ রুম এটা। সো এই সিস্টেমটা আসলে আমি পছন্দ করি না। তো আমি শুনেছি যে আপনি প্রম্পট রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আমি খুব রেসপন্সিভ, জি। আমি খুবই রেসপন্সিভ রিগার্ডিং টেক্সট ইন হোয়াটসঅ্যাপ। কোনো নাটক করবেন কি করবেন না আপনি সেটাও সেটা আমি বলে দিই, promptly হ্যাঁ জানিয়ে সেটাও দেন। আমি একদম প্রম্পটলি জানিয়ে দিই, আমি ডিলে করি না। আমার কাছে আমি যদি ডিলে করি আমি শুধু এটা বলি যে আমি স্ক্রিপ্টটা পড়ে আপনাকে জানাবো, কিন্তু স্ক্রিপ্টটা না পড়ে যদি বলি কাজ করব না, তখন আবার অনৈতিক হয়ে যায় জিনিসটা। বাহ। তো একটা সময় তো বই পড়তেন নিয়মিত এবং প্রয়াত কথার সাথে হুমায়ুন আহমেদের বই বোধহয় অনেক পড়েছি, পড়েছেন। কিন্তু ভাই বইয়ের প্রতি আসলে আমার ওই বইয়ের সাথে ওই সক্ষতাটা আমার খুব মানে আসলে কম, যেটা আমি
যেটা স্বীকার করব, অকপটে স্বীকার করতে পারবো। বই পড়েছি কিন্তু কম পড়েছি লাইফে, এটা সত্যি কথা। কিন্তু হয় না যে মানে এটা আপনার শুধু না, এই জেনারেশনে হয়তো সেটা হয়, কারণ আমরা এখন এত গিজবোতে। এটা আমি জেনারেশনের শিকার, আমি বলবো যেটা সত্যি কথা। কারণ আমার বই পড়ার সময়টা আমাকে নিয়ে যাচ্ছে আমার ফেসবুক রিলস, Right. আমার ইনস্টাগ্রাম রিলস, আমার ইউটিউব রিলস। আমার পরের প্রশ্ন সেটাই যে আপনি ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে মোট কত ঘন্টা সোশ্যাল নেটওয়ার্কে থাকেন? Guilty, but 3 hours, 2 hours, which is very harmful for our eyes and our sleep. রাইট। যেটার কারণে আমাদের ইনসমনিয়া হয়, যেটার কারণে আমরা রাতে ঘুমাতে পারি না, which is very bad. আমি এটা জানি। অনেক সময় শুনি রে থেকে ক্যান্সারও হয়। হ্যাঁ, হতে পারে এটা, ইটস নট ব্যাড। যেমন আমি রিসেন্টলি একটা নতুন সিস্টেম চালু করেছি, সেটা হচ্ছে আমি এয়ারপ্লেন মোডে দিয়ে ঘুমাইতে যাই। মানে আমার ফোনটা আমার পাশে থাকতে হবে, বিকজ ফর দ্য অ্যালার্ম টু রিং। আমার যেহেতু কল টাইম 10টায় বা 11টায়, আমি অ্যালার্ম দিব 1 ঘন্টা আগে, অ্যালার্মটা বাজবে এয়ারপ্লেন মোডে থাকা সত্ত্বেও, কিন্তু আমার ফোনে কোনো ফোন আসবে না। আমি এয়ারপ্লেন মোডে দিয়ে ঘুমাবো, কোনো রেডিয়েশনের কারণে আমার ঘুম হ্যাম্পার হবে না। সো এটা আমি মেনটেন করা শুরু করেছি। বাট আমি যে বললাম গিলটি, আমি আসলে একটার পর একটা রিলস দেখতে থাকি, এটা খুবই বাজে। এটা আমার জন্য বাজে, এটা সবার জন্য বাজে। এটা একটা অ্যাডিকশন আসলে। এটা ডেফিনেটলি অ্যান অ্যাডিকশন অ্যান্ড উই শুড গেট রিড অফ ইট। এবং আরেকটা ব্যাপার বলেছিলেন যে 9 জুলাই 2024 আপনি বলেছিলেন যে রিলস এবং মনিটাইজেশন অনেক সম্পর্ককে খুব অচিরেই ধ্বংস করে দেবে। এটা কোন ভাবনা থেকে বলেছিলেন? 2024 সালে 9 জুলাই বলেছিলাম মনে হয়। জি। এটা বলেছিলাম আসলে একটা পার্সোনাল, আচ্ছা। মানে একটা ফ্রেন্ডের সাথে সম্পর্কের একটু ঘাটতি হয়েছিল, বা একটা সম্পর্কের একটু সম্পর্ক নষ্ট হয়েছিল, বিঘ্ন হয়েছিল, এটার কারণে আসলে বলেছিলাম। আর যদি রিসেন্ট টাইমসের কথা বলি, যে বিষাক্ত মানুষদের যদি সিগারেটের ধোঁয়ার মতো উড়িয়ে দিতে পারতাম খুব ভালো হতো। ওইটাও আসলে কিছু বন্ধুর কারণে মানে বলেছি। আমার আসলে মানুষ কম তো জীবনে, তো আসলে বলি এদেরকে নিয়েই বললে। যেমন দুষ্টামি করে একটা রিলও বানিয়েছিলাম যে টাকা পয়সা চাওয়া নিয়ে। হ্যাঁ। আমি ওটা খুব হিট হয়েছিল যে আসলে কাউকে টাকা দেওয়ার সময় খুব হাস্যোজ্জ্বলভাবে মানুষজন টাকাটা গ্রহণ করে, কিন্তু যখন টাকা দেওয়ার বেলা থাকে তখন নির্লজ্জের মতো আমার টাকা চাইতে হয়। মনে হয় যে আমি তার কাছে মানে টাকা পাই, মানে পাই মানে হচ্ছে মানে এরকম আরেকটা অবস্থা। বলেছিলেন যে লাইফে 3টা জায়গায় গেলে আসলে মানুষকে চেনা যায়। এটা আসলে একটা কোট থেকে ইন্সপায়ার্ড, এটা আমার কোনো না, আমার স্টেটমেন্ট না, কিন্তু একটা কোট থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি সেটা বলেছিলাম। সো এটা একটা বিদেশি একটা কোট, তো ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বলেছি, এটা আমি স্বীকার করে বলছি, এই আর কি। এবং সেটা ছিল হাসপাতাল, কবরস্থান, জেলখানা, এই জেলখানা। 3টা। বাহ। মানে এইসব মেসেজ দিয়ে যদি দর্শকের একটু হলেও টনক নড়ে, বা আমার নিজেরও টনক নড়ে, এটা তো ভালো, তাই না? অবশ্যই। তবে আপনাকে যেটা আমি দেখি যে আপনাকে জিম ফ্রিক নাকি জিমে এমনি যাওয়া হয় ওয়ান অ্যান্ড অফ? আমি অন অ্যান্ড অফ যাই, রেগুলার যেতে পারি না কাজের প্রেশারের কারণে, কিন্তু আমি খুব পছন্দ করি জিম জায়গাটা, কিন্তু জিমের পরিবেশটা ভালো হওয়া দরকার। যেমন এখন আমি রিসেন্টলি যে জিম যাচ্ছি ওটা খুব ভালো। তবে জিম বন্ধ থাকলে যেটা আপনি করেন, কক্সবাজারে বালি ঠেলেন, কিংবা আপনি ম্যানহাটনে আপনি হয়তো ওটা দেখেছেন যাচ্ছেন, ম্যানহাটনে? হ্যাঁ, এবং নায়াগ্রা ফলসের সামনে। নাইগার ফলসের সামনে। তো তার মানে হচ্ছে কি আপনি জিম ভালোবাসেন, এবং সেটা হচ্ছে কি আপনি পরিবেশ। আমি কখনো পাম্প আপ করতে চাই না আমার শরীর, আমি চাই না কখনো মাসলস বিল্ড আপ করতে, করতে। আমি সুস্থ থাকতে চাই, এটাই আর কি। আরেকটা কথা আপনি বিশ্বাস করেন, যেটা আমিও বিশ্বাস করি, যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মানে এটা কোন ভাবনা থেকে আপনি বিশ্বাস করেন? এটা তো জীবনের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ফলে, মানে বাইরেরটা দেখে বিচার যেমন না আপনাকে করার দেখে ক্ষেত্রে। অনেকে ভাবতে পারে যে রুড, যেটা তুহিন হোসেন বললেন। আই অ্যাম রুড, মানে কিন্তু আমি ওই যে বললাম যে আমি পার্সন টু পার্সন বা সিচুয়েশন টু সিচুয়েশন বা সার্কামস্ট্যান্সে ভ্যারি করে এটা আসলে। কিন্তু আমি আসলে ভেতরে অনেক নরম, মানে আমার ভেতরটা অনেক নরম, বিকজ আমি অনেক বেশি ইমোশনাল। সো আমি অনেক কষ্ট দিয়ে মানুষকে ধরেন অনেক কিছু বলে ফেলতে পারি না দিন শেষে, কিন্তু আমার অ্যাপ্রোচটা হয়তো বা দেখে মনে হতে পারে যে আমি রুড, উইচ আই এম নট। একদম। তো এবার বেশ কয়েকজন নায়িকার নাম বলবো যাদেরকে আমি খুব ভালোবাসি এবং দর্শকরাও ভালোবাসে। তো আপনি তাদের নিয়ে এক বাক্যে কিংবা আপনার মতো করে আপনি এক বাক্যে না এক শব্দে? এক বাক্যে, এবং এক শব্দ হতে পারে, আর একটু কোনটা ডিটেল বললে ইন্টারেস্টিং লাগবে, এক শব্দে না এক বাক্যে? আমি তো চাই ডিটেল বলেন। একদম লিটল? হ্যাঁ। হ্যাঁ, হতে পারে। মেহজাবিন চৌধুরী। ফ্যান্টাস্টিক হিউম্যান বিং, সাবিলা নূর। ভেরি মিস্টেরিয়াস পার্সোনালিটি, তানজিন তিশা। ট্রু সোল, বাট রাগটা একটু কমানো উচিত। ওকে। সাফা কবির। জেনুইন পার্সোনালিটি, বাট বাট কিছু একটা কমতি আছে, মানে যে জিনিসটা শি শুড ফাইন্ড আউট রিয়েলি সুন।
তাসনিয়া ফারিন। সিঙ্গার। ওকে, টয়া। টয় ইজ আ গুড ফ্রেন্ড, ভেরি গুড ফ্রেন্ড, বিকজ আমার ইনিশিয়াল স্টেজে অনেক সাপোর্ট পেয়েছে ওর কাছ থেকে। ভেরি গুড হিউম্যান, শবনম ফারিয়া। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পার্সন, ওকে, কেয়া পায়েল। lovely smile, and recent times a very good actor. সাদিয়া আহমদ। আপনি এরকম চরকির মতো ঘুরছেন কেন? চরকির মতো ঘুরছি কারণ এই চরকির মধ্যেই আটকে গেছে, এটা একটা ঝামেলা। সাদিয়া এমনকি নিয়ে আসলে বলার মতো, ওর সাথে আমার কোনো এক্সপিরিয়েন্স ওরকম হয়নি। সো আসলে তারপরও কয়েকটা নাটক তো করেছেন। হ্যাঁ, কয়েকটা নাটক করেছি। ওই যে নেহা ছিল, হ্যাঁ, ছিল, ভালো করেছে ও খুব। কিন্তু সাদিয়া আমার আরেকটু সিরিয়াস হওয়া উচিত অ্যাক্টিংয়ের প্রতি, আরেকটু বেশি সিরিয়াস হওয়া উচিত, পাংচুয়াল হওয়া উচিত আরেকটু। তানজিম সাইয়ারা তটিনী। ভেরি প্রমিসিং আর্টিস্ট, এবং অদূর ভবিষ্যতে খুব ভালো পর্যায়ে যাবে যদি এই ধারাবাহিকতা বজায় রাখে। নাজনীন নাহার নিহা। খুব কম সময়ে খুব ভালো করছে, বাট ওর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ও খুব কম কাজ করে, এইটা খুব বড় প্লাস পয়েন্ট, এবং প্রত্যেকটা প্রজেক্টে ইনভেস্টেড থাকে, বেশি সময় ইনভেস্ট করে। সামিরা খান মাহি। ফান লাভিং পার্সোনালিটি, ফান লাভিং গার্ল। জান্নাতুল সুমাইয়া হিমি। হিমি কখনো আমাকে ইনসিকিউর ফিল করতে দেয় নাই, ইনস্পাইট অফ হ্যাভিং আ ভেরি গুড হাইট। ও আমার থেকেও লম্বা, কিন্তু আমাকে কখনো ইনসিকিউর ফিল করতে দেয় নাই। ওকে, পড়শি। কাজের প্রতি খুবই ডেডিকেটেড, খুবই ভালো। মানে ও যে গান করে, এর মানে এই না যে অ্যাক্টিং কম করে দেখে হচ্ছে ও নাটকে কম ইনভেস্টমেন্ট করবে বা শ্রম কম দিবে, এইটা না। মানে যখন অ্যাক্টিংটা করে তখন খুব ডেডিকেটেডলি করে। আনিকা কবির শখ। খুব কম কাজ করেছি তার সাথে, কিন্তু মনে হয় ভালো মানুষ। জাকিয়া বাড়ি মামা। ট্রেমেন্ডাস মার্ভেলাস অ্যাক্ট্রেস। রাফিয়াত রশিদ মিথিলা। মিথিলা আপু সহজ সরল মানুষ মনে হয়। মাহিয়া মাহি। বক্স অফ মিস্ট্রি। পূজা চেরি। ক্যারিয়ারের জন্য সব কিছু করতে পারবে। মালাইকা চৌধুরী। টু আর্লি টু সে এনিথিং। দেখলেন, মানে আমি কয়েকটা নাম নিলাম, তারপর কত বিশাল একটা লিস্ট হয়ে গেল। মানে আপনি আপনার 12 বছর ক্যারিয়ারে কত নায়িকার সাথে যে কাজ করেছেন, এবং বেশিরভাগের সাথে আপনার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের খুব মুগ্ধ করেছে। তো দেখতে দেখতে আমাদের পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কিভাবে জানো, তবে আমার একটা শেষ প্রশ্ন, কারণ হয় না যে আপনাদের মতো অভিনয় শিল্পীরা কিংবা তারকারা যারা জনপ্রিয়, তারা একটা সময় অনেক ভালো কাজ করেন, দর্শকরা তাদের পছন্দ করেন, কিন্তু একটা সময় তারা অনেকেই, আমি বলছি না সবাই, বিদেশে স্থায়ী হন। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? খুব সহজভাবে বলি, আমি জীবনটাকে খুব সহজভাবে দেখতে চাই, কারণ আমি জানি মৃত্যু অবধারিত। আমি আমার শেষকালে, অথবা একটু আর্লি স্টেজেও হতে পারে, সেটা 40-এর পরও হতে পারে, আমি না গ্রামে যেতে চাই। আমি না গ্রামে একটা ছোট্ট বাড়ি করতে চাই, যেটার সামনে গার্ডেনিং থাকবে, যেটার সামনে একটা ছোট্ট পুকুর থাকতে পারে, একটা ছোট পানির একটা জায়গা থাকতে পারে, এবং খুব সিম্পল একটা বাড়ি, যেটার মধ্যে সব কিছু থাকবে, যেটা আমার ঢাকায় থাকতো। মানে আমার কখনো এইটা যাতে ফিল না হয় যে ঢাকায় থাকলে আমি এটা পাইতাম, ওখানে সব থাকবে, কিন্তু আমি আমার শেষ জীবনটা না গ্রামে কাটাতে চাই। একটা ছোট্ট বাড়ি, নিজের নামে একটা বাড়ি হবে, এবং ওখানে থাকতে চাই, এবং ফ্রেশ খাবার খেতে চাই, এবং ফ্রেশ বাতাস ইনহেল করতে চাই। আমরা খুব বুঝতে পারছি, এবং সেটা আমাকে খুব আবেগ আপ্লুত করেছে, কারণ দিন শেষে আমরা সে করেই ফিরে যেতে চাই। দিন শেষে আসলে আমরা সত্যিকারের মানুষ হয়ে থাকতে চাই, এবং জীবনের শেষ দিনগুলো আমরা আসলে সত্যি রিয়েল মাটি শেকড় সেগুলোর সাথেই থাকবো। আপনার জন্য শুভকামনা, কারণ এরকম স্বপ্ন যে দেখতে পেরেছেন, কারণ হয় না যে আমরা নগর জীবনে আমরা চাই যে সামনের দিকে এগিয়ে যেতে, সামনে বলতে আমরা বিদেশ কিংবা এ ধরনের কিছু ভাবে, আপনি আপনার শেকড়ে ফিরে যেতে চান, সেটি অনেক অনেক বড় একটি বিষয়। আপনার জন্য শুভকামনা, এবং আজকে পডকাস্ট কিভাবে যে শেষ হয়ে গেল আমি বুঝতে পারলাম না। অলমোস্ট ডান, and thank you so much ভাইয়া for inviting me. I had a lovely time talking to you. I had a very good conversation. আমার খুব ভালো লেগেছে, and this is my first podcast. এবং আমি এত সুন্দর কিছু কথা বলতে পেরেছি,
ওই কাজের বাইরে, আপনার সামনে কি কাজ আসছে এগুলার বাইরে থেকে, এবং অনেক কিছু আমি শেয়ার করতে পেরেছি যেগুলো হয়তো বা আগে কখনো কারোর সাথে শেয়ার করা হয়নি, এবং দর্শকরা আপনার মাধ্যমে, আপনার শোয়ের মাধ্যমে জানতে পারবে আমার সম্পর্কে। এবং আপনার জন্য শুভকামনা রইল, বা আপনি লেটার মার্কস সহ আপনার ফার্স্ট পডকাস্টে পাস করেছেন এবং 2025 তো বেস্ট ছিল, 2026 আপনার জন্য বেস্ট টেস্ট হবে ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনার জন্য শুভকামনা রইল। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। কেউ কেউ পর্দায় অভিনয় করে, আর কেউ অভিনয়ের ভেতর দিয়ে জীবনকে তুলে ধরে। ফারহান আহমেদ জৌফান দ্বিতীয় দলেরই একজন। তিনি প্রমাণ করেছেন জনপ্রিয়তা আর শৈল্পিকতা সমান্তরালে চলতে পারে। আজকের পডকাস্টে জৌফানের কণ্ঠে হয়তো ছিল না কোনো ঝড়, কিন্তু তার বলা প্রতিটি বাক্যে আমি পেয়েছি সততা। তাকে শুনতে শুনতে মনে হচ্ছিল আমাদের মাঝে কিছু মানুষ জন্ম নেয় আলাদা আলো নিয়ে, যারা শব্দ নয় অনুভব দিয়ে কথা বলেন। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকের বছরের প্রথম এপিসোডটা তো দারুণভাবে শুরু হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আজকের পর্বের আনকাট ফুল ভার্সন দেখতে চাইলে যে কোনো সময় ভিজিট করুন মাছরাঙা প্রোগ্রাম এবং রেডিও 3 রাত 93.6 FM এর ইউটিউব চ্যানেলে। সেই সাথে যুক্ত থাকুন মাছরাঙা টেলিভিশন ফেসবুক পেজে। আসছে শনিবার রাত 8টায় আবারও ফিরে আসবো, খুঁজবো অন্য কোনো তারকার ভেতরের মানুষটাকে। ততক্ষণ পর্যন্ত বিদায়।